এখানে কেন এসেছেন? দেখতে এসেছেন আমি বেঁচে আছি কিনা মরে গেছি? মরিনি ম্যাডাম। কি বলছো এগুলো? প্লিজ এরকম কথা বলো না সোনা। আমি তো অন্যায় করেছি। আমার মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। অন্তঃসত্ত্বা স্ত্রী থাকা সত্ত্বেও তারই ছোট বোনের সাথে আমি পরকীয়া করেছি। আমার জন্য মৃত্যুদণ্ডটাই সঠিক শাস্তি। প্লিজ এরকম কথা বলো না ঈশান। আমি বুঝতে পারিনি বেবি, আমার আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করো আমাকে। বিশ্বাস তো আমিও করতে বলেছিলাম। আপনি নাকি আমাকে ভালোবাসেন। ভালোবেসে আব্বু আম্মুর বিপরীতে গিয়ে আমাকে বিয়ে করেছেন। আসলে আমি বুঝতে পারিনি আমার মতো একটা অনাথ ছেলেকে কেউ বিশ্বাস করতে পারে না, তাই না? আপনি আমাকে দয়া করেছিলেন বিয়েটা করে। প্লিজ বেবি এরকম কথা বলো না। আমি ভুল করেছি, বুঝতে পারিনি যে সামিরা এরকম কিছু করবে। ও আমার বোন হয়ে আমার হাজবেন্ডের সাথে এরকম কিছু করবে তা আমার ভাবনাতেও আসেনি। সামিরা ছোটবেলা থেকেই আগাগোড়াই রাগী, কিন্তু তাই বলেছে আমার সংসারটা ভাঙার চেষ্টা করবে, আমি কল্পনাও করিনি। কাউকে ভুল বোঝার আগে একটাবার তো তাকে সবটা বলতে দেওয়া উচিত ছিল, তাই না ম্যাডাম? আর আপনি আমাকে এতই বিশ্বাস করলেন যে আব্বু আম্মুর সামনে আমার সম্মানটা ধুলোর সাথে মিশিয়ে দিলেন। আমি চলে এসেছিলাম তো বাসা থেকে। তাহলে আপনি কেন এসেছেন এখানে? চলে যান এখান থেকে। আমার মরে যাওয়াই ভালো ছিল। আপনি ঠিকই বলেছেন। আমার মতো একটা ছেলেকে কখনোই বিশ্বাস করা উচিত না। ঈশানের মুখে মরার কথাটা শুনে নামিরা ওর মুখের উপর হাত দিয়ে আটকে দিল। তারপর আবারও ফুপিয়ে কেঁদে উঠল। নামিরা ঈশানের একটা হাত নিয়ে নিজের পেটের উপর রেখে বলতে লাগলো, দোহাই তোমার, তুমি তোমার এই বেবিটা তোমার। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি আর আমাদের বেবি কাকে নিয়ে থাকবে? শোনা, প্লিজ এরকম করে কথা বলো না প্লিজ। আমি আপনার কথা শুনবো না। আমি এখান থেকে চলে যাব। আপনি আমাদের বেবিকে নিয়ে ভালো থাকবেন। আমার মতো একটা অনাথ ছেলেকে বিয়ে করে আপনি অনেক বড় দয়া করেছিলেন। আমি বুঝতে পারিনি আপনাকে ভালোবাসার ফলটা এত বড়ভাবে আর কঠিনভাবে দিতে হবে। আমি তো আপনাকে ভালোবাসতে চাইনি। কেন জোর করে বিয়ে করেছিলেন আমায়? প্লিজ ঈশান, এরকম কথা বলো না। তোমার কিছু হলে আমাদের আমাদের বেবি আর আমার কি হবে জান? আমি আমি কথা দিচ্ছি আর কখনো তোমাকে ভুল বুঝবো না শোনা। আমি জীবনে আর আর কখনো অবিশ্বাস করবো না তোমাকে। তোমার সাথে আমি তোমার সাথে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আমার আমার কিচ্ছু চাই না। আমার তোমাকে আর আমাদের বেবিটাকে হলেই হবে, আমার কিচ্ছু আর লাগবে না ঈশান। ঈশান চুপ করে রইল। চোখের পানি আজকে বাদ মানছে না। আজকে চোখ দিয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে। এবার নামিরা এসে ঈশানের পাশে একটা বালিশ টেনে তারপর সেখানে আধশোয়া হয়ে বসে পড়ল। ঈশান এসে নামিরার পেটের মধ্যে মুখ গুজে দিল। শাড়ির নিচ দিয়ে পেটে মুখ গুজে দিতেই মেয়েটা চোখ বন্ধ করে নিয়ে আনমনেই ঈশানের চুলের মধ্যে দুই হাত রাখল। ঈশানের গরম নিঃশ্বাস নামিরার পেটের উপর পড়তেই ওর ভেতরে কেমন যেন একটা শিহরণ বয়ে গেল। ঈশান কয়েক মিনিট যাবৎ চুমু খেল নামিরার পেটে আর নাভিতে। এই পেটে ওদের বাচ্চাটা আছে। গত দুদিন আগেই জানতে পেরেছে নামিরা সন্তান সম্ভবা। আপনারা হয়তো ভাবছেন এখানে কি হচ্ছে। আসলে নামিরা ঈশানের থেকে সিনিয়র, আর ঈশানের অফিসের বসের মেয়ে। বসের দুই মেয়ে, একজন নামিরা আর একজন সামিরা। সামিরা ছোট, আর সেদিক থেকে দেখতে গেলে রাগী আর জেদি। অন্যদিকে বসের বড় মেয়ে নামিরা অতটা রাগী নয়, আর প্রথম দিন থেকেই যখন ঈশানের সাথে দেখা হয়েছে অফিসে, সেদিন থেকেই মেয়েটা ওর প্রতি নজর রাখে। আর ঈশান মাঝে মাঝেই ওর সাথে নানান কাজে কর্মের জন্য এদিকে ওদিকে ছুটে বেরিয়েছে। সেই সুবাদে ঈশানের সাথে বেশ ভালোই সখ্যতা তৈরি হয়েছে। তবে ফ্রেন্ডশিপ কিংবা কোনো প্রকার বন্ধুত্ব ওদের মাঝে নেই। নামিরাই ঈশানের প্রতি এক প্রকারের দুর্বল হয়। ছেলেটাকে কাছে থেকে দেখতে অনেক ভালো লাগতো। সব সময় সবার সাথে হেসে হেসে কথা বলতো। নামিরার আব্বু অর্থাৎ অফিসের বস ঈশানকে রাস্তা থেকে তুলে এনেছিল। ছেলেটা অনাথ। অনাথ আশ্রম থেকে বড় হয়ে ঢাকা শহরে এসেছিল। অনেক কষ্টে একটা চাকরির জোগাড় করার জন্য এদিকে ওদিকে ছুটে বেরিয়েছিল। ঢাকাতে এসে কোনো রকমে অনার্সটা কমপ্লিট করতে পেরেছিল। তারপর আর পড়ালেখার মতো সুযোগটা হয়নি। একেই নিজের খরচ, তার উপর পড়ালেখার খরচ।
ম্যাচের খরচ সব মিলিয়ে একটা দোটানার মধ্যে ছিল। তারপর অনেকগুলো ইন্টারভিউ দেওয়ার পর যখন একদিন ইন্টারভিউ দিয়ে ফিরছিল, সেই সময় নামিরার আব্বুকে কিছু ছিনতাইকারী অ্যাটাক করে। সেদিন ঈশান লোকটাকে বাঁচিয়েছিল। তারপর ভদ্রলোক ঈশানের পরিচয় জানতে চেয়েছিল, কোথায় থাকে, কি করে, সব জানতে চাইলে ঈশান ওর পরিস্থিতির কথা জানায় ভদ্রলোককে। নামিরার আব্বু সেদিন খুশি হয়ে ওকে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। ঈশান সেদিন অনেক কৃতজ্ঞতা জানিয়েছিল লোকটাকে। তারপর বছরখানেকের মধ্যেই ঈশান বসের বিশ্বস্ত হয়ে ওঠে, আর লোকটাও ঈশানকে অফিসের পিএ করে নেয়। ঈশানের প্রমোশনের কয়েকদিন বাদেই অফিসের বসের বড় মেয়ে অর্থাৎ নামিরা ম্যাডাম অফিসে এমডির দায়িত্ব নিয়েছিল। আর মাঝে মাঝে এসে যখন কাজকর্ম করতে লাগলো, তখন থেকেই ঈশানকে দেখত। ছেলেটা সবার থেকে আলাদা ছিল, হাসি খুশি, সেই সুবাদে সবার সাথে সম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু না, নামিরার এগুলো পছন্দ ছিল না। ছেলেটাকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে প্রচণ্ড পরিমাণে রেগে যেত। নামিরা প্রতিদিনের মতো আজকেও অফিসে এসে দেখে ঈশান একটা মেয়ের সাথে হেসে কথা বলছে। নামিরা এসে ছেলেটার সামনে দাঁড়ায় আর মেয়েটা ওকে দেখে ভড়কে যায়। ঈশান তখন স্বাভাবিকভাবেই বলে, ম্যাডাম, কিছু প্রয়োজন আপনার? কোনো কিছু বলবেন আমাকে? হ্যাঁ, আমার কেবিনে আসো। ঈশান সামনে থাকা মেয়েটাকে বিদায় দিয়ে তারপর ম্যাডামের কেবিনে অনুমতি নিয়ে প্রবেশ করল। ভেতরে এসে দেখল নামিরা ম্যাডাম কিছু একটা ভাবছে, তাই বলল, ম্যাডাম, আপনি কি কিছু বলবেন আমাকে? তোমার এই স্বভাবটা কবে থেকে ঈশান? জি ম্যাডাম, বুঝতে পারলাম না। আমি বলছি, তোমাকে ইদানিং দেখছি তুমি মেয়েদের সাথে বেশি ঢলাঢলি করে কথা বলো। আমি অফিসে আসার পর থেকেই দেখছি তোমার এই কর্মকাণ্ডটা, কিন্তু আমার কাছে কিন্তু এটা পছন্দ না। প্রতিনিয়ত দেখছি মেয়েদের সাথে একরকম হাসাহাসি করেই কথা বলো। অফিসের মধ্যে এগুলো করলে কিন্তু আমার মেজাজটা খারাপ হয়, সেটা তোমাকে আগেও বলেছি। ও আচ্ছা, আসলে ম্যাডাম, ও তো আমার কলিগ ছিল আর ফ্রেন্ডের মতো। এখানে আসার পর থেকে অনেকের সাথে ফ্রেন্ডশিপ হয়েছিল। এখন তো আর তোমার ফ্রেন্ড না। তাছাড়া এখন তুমি অফিসে, বিয়ে, আর তোমার একটা স্ট্যাটাস আছে, তুমি ওদের সাথে কেন কথা বলবে? ঈশান তাচ্ছিল্য করে হেসেছিল, তারপর বলেছিল, আমার মতো ছেলের আবার কিসের স্ট্যাটাস ম্যাডাম? আমার কি স্ট্যাটাস থাকতে পারে? আপনার বাবা সেদিন রাস্তা থেকে তুলে এনে চাকরিটা না দিলে আবার স্ট্যাটাস কোথায় যেত? আমি তো আপনাকে আগেই বলেছি আমি কি কি কাজ করেছি। বাইরে থেকে কখনো টিউশনি করেছি, কখনো এর ওর দোকানে হোটেলে কাজ করেছি। এগুলো করে আমার জীবন চলতো। আমার আশেপাশে কিংবা আমার পেছনে আমাকে সাপোর্ট দেওয়ার মতো, দেখার মতো কেউ নেই। তাহলে আমার আবার স্ট্যাটাস আসবে কোথা থেকে? আমার কাছে একজন রিকশাওয়ালা যা, একজন কোটিপতি বড়লোকের সম্মানটাও ঠিক ততক্ষণই। তবে এইটা ঠিক যে আপনার আব্বু আমার জন্য অনেক করেছে, তার কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু মানুষ হিসাবে সবাই আমার কাছে সমান। সবই বুঝলাম, কিন্তু তুমি ওদের সাথে আর কথা বলবে না। কিন্তু কেন বলবো না সেটা তো বলবেন। কারণ আমি বারণ করেছি, তাই বলবে না? আমার এসব পছন্দ নয় ঈশান। আমার কাজে কি কোনো ভুল আছে? আমি কাজে কোনো ফাঁকি দিয়েছি, নাকি আমার কাজটা ঠিকঠাক হয় না ম্যাডাম? সবই ঠিকঠাক করো, কিন্তু আমার এই কথাটা রাখতে পারছো না, সেই জন্যই তোমাকে বারণ করেছি। আর তুমি আমার কথার বাইরে যাবে না। তুমি না মনে করলে একটা কথা বলি ম্যাডাম। আমি কার সাথে কথা বলবো না বলবো এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া আমার কাজের বাইরে আমি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলতেই পারি। আপনি কাজের বাইরে আমার পার্সোনাল বিষয় নিয়ে নাক না গলালেই আমি খুশি হব। ঈশানের এরকম কথা শুনে নামিরা সেদিন রাগ উঠে গিয়েছিল। রাগের মাথায় উঠে এসে কষে ঈশানের গালে একটা থাপ্পড় মারে। ছেলেটা সেখানেই মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তারপর ওকে নামিরা যা ইচ্ছে তাই বলে রাগারাগি করলেও তখন ঈশান বলতে লাগলো, সরি ম্যাডাম, আমি জানতাম না আপনাদের অফিসে কাজ করি বলে আমার নিজের কোনো স্বাধীনতা থাকতে পারে না। আমার কাজের বাইরে পার্সোনাল লাইফ কেউ আপনারা যা বলবেন আমাকে তাই শুনতে হবে। আর একটা কথা বলবে না তুমি। তোমাকে অন্য মেয়েদের সাথে কথা বলতে বারণ করা হয়েছে, বলবে না। তোমার পার্সোনাল বিষয়ে কোনটা কোনটা পার্সোনাল বিষয়ের বাইরে সেটা আমি বুঝবো, তোমাকে এই বিষয়ে বুঝতে হবে না। কিন্তু কেন? আপনি এরকম কেন বলছেন?
আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্তত একটাবার যদি বলতেন যে কি জন্য আমি অন্য কারোর সাথে কথা বলতে পারবো না, তাহলে ভালো হতো। কারণ আমার পছন্দ না, সেটা তুমি বুঝতে পারো না? ঈশান চুপ করেছিল, তারপর বলেছিল যে অন্য কারোর সাথে কথা বলবে না, কিন্তু সেই কথাটাও বেশি দিন রাখতে পারেনি। 15 দিন পরেই আবার আরেকটা মেয়ের সাথে কথা বলে। তারপর থেকে আবারও আগের মতো রেগুলারলি হয়ে গেল। 1 মাসের মাথায় সেদিন নামিরা প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়। ঈশানকে ভদ্রমহিলা কেবিনে ডেকে পাঠায়। একটু আগে যে মেয়েটার সাথে কথা বলছিল সে মেয়েটা একদম ওর গায়ের উপর ঢলে পড়ছিল। নিজের কেবিনে বসে সিসি ক্যামেরায় নামিরা সব কিছুই দেখল। তারপর তাড়াহুড়ো করে ছেলেটাকে কেবিনে ডেকে নেয়। ঈশান কেবিনে ঢোকার আগে অনুমতি নিল। ম্যাডামের সামনে এসে দাঁড়াতেই নামিরা উঠে আসে। তারপর ছেলেটার শার্টের কলার ধরে ওর অনেকটা কাছে চলে আসে। সাথে সাথেই ঈশান ভয় পেয়ে যায়, একদম আমতা আমতা করতে থাকে। ঠিক তখনই নামিরা বলতে লাগে, তোমার খুব শখ, মরার শখ হয়েছে না? আমার কথার উপর দিয়ে চাপি গিয়ে তুমি ওই মেয়েগুলোর সাথে তোমার কথা বলার খুব ইচ্ছে করছে, তাই তো? আমি যতবার করে তোমাকে বারণ করি তুমি ততবারই এইসব কাজ করতে থাকো। তোমার খুব ইচ্ছে হয়েছে না আমার হাতে মরার জন্য? কি করবো ম্যাডাম, ওরা তো আমার অফিসের কলিগ। তাছাড়া ওদের সাথেই আমি এতদিন কাজ করেছি। আমার কি দোষ বলেন? ওরা নিজে থেকে কথা বলতে আসে। আমার মতো একটা গরিব ছেলে যদি ওদেরকে ইগনোর করে, তাহলে ওরা বলবে না আমি অহংকার দেখাচ্ছি আর ভাব বেড়ে গেছে? তোমাকে আমি বারণ করেছি, তুমি বলবে না। তোমাকে আমি অন্য কারোর পাশে সহ্য করতে পারি না, তুমি বুঝতে পারো না? ঈশান জোর করে ম্যাডামের হাত থেকে কলারটা ছাড়িয়ে নিল। তারপর বলতে লাগলো, কারণটা না বলতে পারলে তো আমি ওদের সাথে কথা বলা বন্ধ করব না। আপনি কারণ বলবেন, তারপর আমি তখন ভেবে দেখব আমি কথা বলা বন্ধ করব কিনা। কারণ আমি তোমাকে অন্য কারোর পাশে সহ্য করতে পারি না। আমি চাই না তুমি অন্য মেয়ের সাথে মেলামেশা করো। তুমি মিশলে আমার সাথে মিশবে, কথা বলবে আমার সাথে বলবে, আর যদি থাকো তাহলে আমার সাথেই সারা জীবন থাকবে। কিন্তু কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। কারণ আমি তোমাকে ভালোবাসি ঈশান। তোমাকে কেন বুঝতে চাইছো না যে আমি আমি তোমার প্রতি দুর্বল, তোমার প্রতি প্রচন্ড পরিমাণে দুর্বল। তোমার জন্য আমার মনে এক আকাশ পরিমাণ ভালোবাসা জন্ম নিয়েছে, যেখান থেকে আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। তুমি কেন বুঝতে চাও না একজন মেয়ে কেন একটা ছেলের সাথে এরকম করে? নামিরা ম্যাডাম কথাগুলো বলে ঈশানকে জাপটে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ম্যাডাম ঈশানের বুকের মধ্যে মুখ গুজে দিয়ে কান্না করছে, আর ঈশানের মনে হতে লাগলো ও স্বপ্ন দেখছে কিংবা ভুল কিছু শুনছে। না হলে এরকম একটা কর্মকাণ্ড ম্যাডাম ওর সাথে করতে পারতো না। এরকম একটা কথা শোনার পর ঈশানের মনে হচ্ছিল ও আকাশ থেকে পড়ল। ম্যাডাম এসব কি বলছে? রাগের মাথায় এসব কথা বলাটা কি ম্যাডামের জন্য শোভা পায়? ঈশান জোর করে ম্যাডামকে ছাড়িয়ে নিল। তারপর তাচ্ছিল্য করে হেসে বলতে লাগলো, আমার মতো একটা অনাথ, একটা ভেসে যাওয়া খড়কুটোকে আপনি আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন? কি পাবেন আমার থেকে? আমার কি আছে? আজ আপনি ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিলে কাল রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। না দুবেলা খেতে পাবো, আর না কোথাও থাকতে পারবো। সেখানে আপনাকে ভালোবাসা কিংবা আপনার ভালোবাসা পাওয়ার মতো যোগ্যতা আর অধিকার আমার কোনোটাই নেই। পাগলামি করবেন না ম্যাডাম। সহজ কথায় বুঝে বাড়িতে চলে যান। আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন যেটা চাইছেন কিংবা যেটা বলছেন সেটা মজার ছলে কিংবা আবেগের বশে। আমি অতটা পাগল বা বোকা নই যে আপনি পাগলামি করলেন। আপনার পাগলামিতে আমি সায় দেব। আপনার আমাকে দেখে তেমন কিছু মনে হলে আপনি ভুল মানুষের কাছে এসেছেন। আপনি আপনার লেভেলের কাউকে ভালোবাসতে পারেন, আমার মতো অনাথ ছেলেকে না। কেন পারি না? কেন ভালোবাসতে চাও তুমি? চাও না তুমি আমাকে? আমি আমি দেখতে খারাপ? আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি না ঈশান? বেবি প্লিজ আমার কথাটা শোনো। তুমি যদি আমার না হও, আমি কিন্তু সত্যি উল্টোপাল্টা কিছু একটা করে বসবো, দেখো। তুমি আজকের পর থেকে ওদের সাথে আর কথা বলবে না। আমি তোমাকে ওদের কাছে যেতেই দেবো না, দেখো। আমি তো কারণ বলেই দিয়েছি, বলো। তারপরে তুমি ওদের সাথে মেলামেশা করলে আমার আমার খারাপ লাগবে না, বলো বেবি? আপনার কষ্ট লাগলে তাতে আমি কি করতে পারি বলেন? আমার কি করার থাকতে পারে একটাবার বলবেন? তুমি আমাকে ভালোবাসবে, বিয়ে করে নেবে। আমি সবাইকে বলবো, আব্বু আম্মুকে বোঝাবো। তুমি খুব ভালো করেই জানো আব্বু আম্মু আমাকে কতটা ভালোবাসে।
আমি যেটা বলবো সেটাই শুনবে দেখো। আর তুমি তো একটা ভালো ছেলে, বলো ওরা তোমাকে আমার জামাই করে ঠিকই নেবে। এসব আপনার স্বপ্ন ম্যাডাম। এসব যদি আপনি আপনার আব্বুকে গিয়ে বলেন, তাহলে আমাকে আর চোখের সামনে থেকে দেখতে পাবেন না। এমনকি আমাকে রাগের বশে গুলি করেও মারতে পারে। এরকম পাগলামি করবেন না। আপনার এই পাগলামিতে সাই দেওয়া আমার পক্ষে সম্ভব না ম্যাডাম। আর যদি আমি সবাইকে রাজি করাই, যদি আব্বু আম্মু নিজে থেকে তোমাকে বিয়ের কথা বলে, তাহলে তুমি আমায় বিয়ে করে নেবে ঈশান? এসব কিছু হবে না ম্যাডাম। আর আমার কি যোগ্যতা আছে আপনাকে ভালোবাসার, আপনাকে বিয়ে করার? আপনাকে বিয়ে করে আমি কোথায় রাখবো? তাছাড়া আপনার কোনো স্বপ্ন, আশা আর ইচ্ছা আমি পূরণ করতে পারবো না। আপনি বড় অট্টালিকায় থেকে বড় হয়েছেন আর সব সময় রাজকীয়ভাবে থেকেছেন। আর আমি কোথায় গরিব ঘরে জন্ম নিয়েছি। জন্মের পরই এক এক করে আব্বু আম্মুকে হারিয়েছি। 4-5 বছর বয়সে যখন বোঝার আগেই সবাইকে হারিয়েছি, তখন থেকে সংগ্রাম করে বড় হয়েছি। অনাথ আশ্রমে থেকে বড় হয়েছি। তারপর যখন বোঝার বয়স হলো, তখনই বাইরে বের করে দিল। সেখান থেকে এসে আরো বড় সংগ্রাম করেছি। কোনো রকমের পড়ালেখাটা অর্ধেক অবধি করে তারপর চাকরির জন্য হলেও হন্য হয়ে খুঁজেছিলাম। দুবেলা দুমুঠো খাবার জোগাতে পারতাম না। সেখানে আপনার বাবা দয়া করেছে। তার পেটে ছুরি মারলে আপনার বাবা আমাকে জীবনের সবচেয়ে বেশি ঘৃণা করবে, সবচেয়ে বেশি অবিশ্বাসের মানুষ মনে করবে। যে আমাকে এত বড় উপকার করলো, তার এত বড় ক্ষতি করতে পারবো না। ম্যাডাম, দয়া করে আমাকে এত বড় বিশ্বাসঘাতকতা আমাকে করতে বলবেন না। আমি যদি এমন কিছু করি, স্যার আমাকে সারা জীবনের জন্য ভুল বুঝবে। আমি এরকম কিছু করতে পারবো না। আমি ওনার বিশ্বাসটা নষ্ট করতে পারবো না। আমি যার অধীনে কাজ করি, তাকে এত বড় বাজে পরিস্থিতির মুখে ফেলতে পারবো না। উনি কি বলবেন? ওনার বড় মেয়ের জামাই কিংবা ওনার বড় মেয়ে যাকে পছন্দ করে, ভালোবাসে, সেই ছেলেটার কেউ নেই, কিচ্ছু নেই, সে শূন্য। সে এত বড় ভুল লোকের মেয়েকে ভালোবাসার মতো ভুল করেছে, এত বড় দুঃসাহসিকতা দেখিয়েছে। আমি এই অন্যায়টা করতে পারবো না। ম্যাডাম, দয়া করে আমাকে এরকম বাজে পরিস্থিতির মুখে আমাকে ফেলবেন না। ও, আমি তোমাকে ভালোবাসি, এতবার করে বলছি, আর এত তোমাকে খেয়াল রাখি, তোমার প্রতি সিরিয়াস। তুমি এই একটা মাসে কি বুঝতে পারোনি আমি কেন তোমাকে এত আগলে রাখি? অন্য কারোর সাথে দেখে সিন ক্রিয়েট করি, বুঝতে পারো না কেন? আমি আমি জীবনে অন্য কাউকে ভালোবাসিনি, কখনো কোনো ছেলের দিকে নজর দিয়ে দেখিনি। সেখানে তোমার প্রতি দুর্বলতা এসেছে। আমি তো তোমার থেকে দূরে থাকতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু ভালোবাসা কি কি বলে কয়ে হয় বলো? বেবি, বেবি প্লিজ আমার কথাটা শোনো। আমি না তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আমি কিছু ভাবতে পারছি না। যেদিন থেকে তোমাকে দেখেছি, সেই দিন থেকেই তুমি শুধু আমার ভেতরে জুড়ে আছো। আমি কিছুতেই মনোযোগ দিতে পারছি না ঈশান, কোনো কাজ করতে পারছি না। সব সময় শুধু তুমি আমার ভেতরে ভাবনার সৃষ্টি করছো। আমার মনে হচ্ছে আমি যদি তোমাকে না পাই, তাহলে আমি ভালো থাকতে পারবো না ঈশান। ঈশান এবার নামিরার থেকে নিজেকে ছাড়ালো। ম্যাডাম ওর হাত ধরতে গেলে ঈশান ওনার থেকে দূরে সরে গেল আর বলতে লাগলো, এসব আপনার দিবা স্বপ্ন। যখন আপনার আব্বু এসব জানার পর আপনার থেকে সব সুযোগ সুবিধা কেড়ে নিতে চাইবে, যখন বাসা থেকে বের করে দিতে চাইবে, আমাকে আঘাত করবে, তখন আপনার আব্বু আম্মুর আবেগী ইমোশনাল কথাতে আপনি ঠিকই ভুলে যাবেন। আমাকে মনেই থাকবে না। আর আপনার এই ভালোবাসাটা বেশি দিনের জন্য না। বড় লোকের মেয়ে তো, তাই আবেগে গা ভাসাচ্ছেন, কিন্তু 2 দিন বাদেই আবেগটা থাকবে না। দয়া করে আমাকে আমার মতো থাকতে দিন। এমন কিছু করবেন না যার জন্য আপনার আব্বু আমাকে ভুল বুঝে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। অনেক কষ্টে চাকরিটা আমি পেয়েছি। বলতে পারেন আপনার আব্বুকে সেদিন ওই ছিনতাইকারীদের হাত থেকে বাঁচিয়েছিলাম। সেজন্য প্রতিদান হিসেবে আমাকে চাকরিটা দিয়েছে। তার বিপরীতে আমি কিছু নিতে পারবো না। আর আমাকে মাফ করবেন ম্যাডাম। ঈশান সেদিন অফিস থেকে বেরিয়ে গিয়েছিল। গত 2 দিনে আর অফিসে আসেনি। নামিরা অনেকবার চেষ্টা করেছে ঈশানের সাথে যোগাযোগ করার। তারপর 2 দিন বাদেও যখন ঈশানের সাথে নামিরার দেখা হলো না, তখন মেয়েটা সেদিন প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত, রাগান্বিত হয়ে বাসায় এসে আব্বু আম্মুকে ডাকতে আরম্ভ করেন। মেয়ের চিৎকার চেঁচামেচিতে আব্বু আম্মু ডাইনিংয়ে আসে, কারণ মেয়েটা ততক্ষণে ভাঙচুর করতে শুরু করেছে। নামিরার ডাকাডাকিতে যখন কেউ আসেনি, তখনই প্রথমে টিভিটা ফুলদানি ছুঁড়ে মেরে ভেঙে চুরে ফেলল।
তারপর টি টেবিলটার ওপর একটা ফুলের টপ আছাড় মেরে সেটাকেও চুরমার করে দিল। এর মাঝে নামিরা আব্বু এসে ওকে আটকানোর চেষ্টা করলে তখন মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলতে লাগলো, আমি তোমাকে ডাকাডাকি করছি আর তোমাদের আসতে এতক্ষণ সময় লাগে। আমার কথা কেউ ভাবা না, তাই না? আমার কথা কোনো মূল্য তোমাদের কাছে নেই না? কি হয়েছে মামুনি, এরকম পাগলামি করছো কেন? আমাকে বলো, কি জন্য এরকম ডাকাডাকি করছো? আর একটু দেরি হওয়াতে এত রাগ করার কি আছে? আমি কিচ্ছু জানি। আমি যেটা চাইবো সেটা তোমরা দিবে। আমার ওকে চাই। আমি আমি যে করেই হোক ওকে নিজের করে পেতে চাই, বিয়ে করতে চাই আমি। নামিরার এমন এলোমেলো অগোছালো কথাতে আব্বু হতভম্ব হয়ে গেল। কি বলছে মেয়েটা? আর কাকে চাই? বিয়ে করতে চায়? কী সব কথা বলছে হুটহাট করে অফিস থেকে এসে। এর মাঝে নামিরার বোন সামিরা নিচে চলে আসে। এর মাঝেই নামিরা ফুপিয়ে কেঁদে উঠে আব্বু ওর কাছে যেতে গেলে নামিরার আব্বুকে জড়িয়ে ধরে আরও বলতে লাগলো, আম্মু, আমি দেখতে খারাপ, আমি সুন্দর না দেখতে বলো? ও কেন আমাকে ভালোবাসবে না? আমি কি ওর ভালোবাসা পাওয়ার যোগ্য না বলো? যে কেউ আমাকে পছন্দ করবে না বলো? হ্যাঁ, তুমি তো আমার প্রিন্সেস, একদম রাজকন্যা, আমার দুইটা রাজকন্যা, একটা তুমি আর একটা আমার সামিরা মামুনি। আমার বড় প্রিন্সেসের কি হয়েছে? এরকম কান্নাকাটি করছে কেন? তাদের কান্না যে আমি সহ্য করতে পারি না। কি হয়েছে আমায় বলো মামুনি। তাহলে ও আমাকে ভালোবাসে না কেন আব্বু? আমি দেখতে খারাপ না আমি দেখতে সুন্দর? আমাকে ভালোবাসে কি সমস্যা ওর? কিন্তু কে তোমাকে ভালোবাসে না? কার ভালোবাসা পাওয়ার জন্য এরকম করছো আমাকে বলো, আমি তাকে এনে দিব তোমার কাছে। হ্যাঁ, আব্বু আব্বু, আমি ঈশানকে ভালোবাসি। ঈশান আমাকে কেন সহ্য করতে পারে না? অন্য সব মেয়েদের সাথে ঘোরাফেরা করে কথা বলে, ওদের সাথে হেসে হেসে সবসময় কথা বলে। এগুলো আমার পছন্দ না, তুমি ওকে বলে দাও না ও যেন আমাকে বিয়ে করে নেয়। আমি যেসব সহ্য করতে পারি না আব্বু। নামিরার কথাতে আব্বু স্তব্ধ হয়ে গেল। মেয়ে এসব কি বলছে? যে ছেলেকে উনি দুদিন আগে রাস্তা থেকে কুড়িয়ে এনে একটা চাকরি দিয়েছে, সেই ছেলেকে কিনা ওনার মেয়ে ভালোবাসে। আব্বু কথা বলছে না দেখে নামিরা বলতে লাগলো, কি 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 হলো আব্বু? তুমি তুমি কথা বলছো না কেন? আমার কিন্তু ভয় লাগছে। তুমি প্লিজ কথা বলো। দেখো, তুমি তুমি ওকে বোঝাবে, আমি জানি তুমি ওকে আমার কাছে এনে দিবে। আব্বু নামিরাকে ছেড়ে দিল। তারপর বেশ খানিকটা চিন্তিত মুখ নিয়ে বলতে লাগলো, এটা কখনো হয় না মামনি। ঈশান একটা অনাথ ছেলে, ওর না কেউ আছে আর না আমি পেছনে কোনো ব্যাকআপ আছে। খামোখা এসব পাগলামি আর জবরদস্তির করার কোনো মানে হয় না। তাছাড়া ও তোমাকে পাওয়ার মতো যোগ্যতা রাখে না। ওর কোনো যোগ্যতা নেই তোমাকে ভালোবাসার কিংবা তোমাকে বিয়ে করার। ওকে আমি দয়া করে এখানে চাকরি দিয়েছিলাম বলে ও খেয়ে পড়ে বেঁচে আছে, আর তুমি? না আব্বু, তুমি ভুল বুঝছো। ওকে তুমি চাকরি দাওনি। উপরওয়ালা ওর এখানে মিলিয়ে রেখেছিল বলেই ও এখানে এসেছে। আর তুমি ওকে চাকরি না দিলে অন্য কোথাও দিত। খামোখা জেদ করো না আব্বু, আমার যে ওকে ওকে চাই। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুমি বলো আমাদের বিয়েটা দেবে? আমি ওকে ছাড়া অন্য কিচ্ছু ভাবতে পারছি না। আব্বু, আমি আমি পাগল হয়ে যাবো ওকে না পেলে। তোমাকে অফিসে পাঠানোটাই বোধহয় আমার জন্য ভুল ছিল। একটা ছেলেকে তোমার প্রিয় হিসেবে রাখা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি বুঝতেও পারিনি ওকে এইটুকু বিশ্বাস করার ফল ঈশান আমাকে এমন করে দিবে। আমার বিশ্বাস হচ্ছে না ছেলেটা তোমাকে এরকম করে ফুসলিয়ে ফাসলিয়ে শেষে কিনা প্রেমের জালে ফাঁসালো। আব্বু, তুমি ভুল বুঝছো। ঈশান ঠিকই বলেছিল ওকে তুমি অবিশ্বাস করবে। আর দেখো, শেষ পর্যন্ত সেটাই হলো। এই জন্য বোধহয় আমাকে ভালোবাসতে চায় না। আমি ওকে বলে এসেছি আমি ওকে চাই। আমার যে কোনো মূল্যে ওকেই হাজবেন্ড হিসেবে পেতে হবে। আমি যদি ওকে না পাই তাহলে কিন্তু আমি বলে দিলাম আমি কিছু একটা করে বসবো। তুমি না বলো তোমার তোমার প্রিন্সেসের কষ্ট তুমি সহ্য করতে পারো না। আমি যদি ওকে না পাই তাহলে যে কষ্ট পাবো আপু, বিশ্বাস করো। ওকে আমার লাইফে এনে দাও, আমার আর কিচ্ছু চাই না। আমি ওকে নিয়ে এখান থেকে অনেক অনেক দূরে চলে যাব। তারপর তুমি দরকার হয় আমাদের বিয়েটা দাও। আমি বলছি আমার কিচ্ছু চাই না। তুমি তুমি সবকিছু সামিরার নামে করে দিও, আমার তারপরেও কিচ্ছু চাই না। কী সব বলছো তুমি? তুমি নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু খেয়েছো, নাহলে এরকম আজে বাজে কথা বলতে পারতে না। ওর মতো একটা ছেলের সাথে আমি তোমাকে কখনোই মেনে নেব না। এসব পাগলামি না করে এখন রুমে যাও
আর হ্যাঁ, ওকে আমি ডেকে পাঠাচ্ছি, তারপর দেখছি ও কি করে তোমাকে এরকম জাদু টোনা করতে পারলো। আজকে ওর একদিন, আর আমার যে কয়েকদিন লাগে আমি ওকে দেখে নিব। দেখো আপু, তুমি ওকে কিচ্ছু বলবে না। যদি ওকে কিছু বলো তাহলে কিন্তু আমি নিজের ক্ষতি করে ফেলবো। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমি আমি এখনই তোমাকে দেখাচ্ছি। নামিরা আশেপাশে কিছু খুঁজতে লাগলো। আব্বু ওকে জোর করে ধরে ফেলল। তারপর বুকের সাথে জড়িয়ে ধরতে নামিরা ফুপিয়ে কেঁদে উঠল। মেয়েটা আব্বুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, রাগের মাথাতে বললেও আমি ঈশানকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। আপু জীবনে কখনো কাউকে নিয়ে ভাবিনি, ওকে আমি নিয়ে ভেবেছি। আমার চোখে চাই, আমি আমি কথা দিচ্ছি, আমার কিচ্ছু চাই না আপু। ঈশানকে এনে দাও আমার লাইফে, আমি আর কিচ্ছু চাই না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওকে এখান থেকে নিয়ে অনেক অনেক দূরে চলে যাব। আমাকে তোমার পরিচয় দিতে হবে না। আব্বু নামিরাকে ছেড়ে দিল। তারপর সেখান থেকে চলে যেতেই মেয়েটা কাঁদতে কাঁদতে সেখানেই বসে পড়ল। আম্মু এসে ওকে বোঝানোর চেষ্টা করলে নামিরা দৌড়ে রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। পুরো দিনে নামিরা রুম থেকে বেরোয়নি। বারবার ওর আব্বু আম্মু রুমের সামনে এসেছে। এমনকি ছোট বোন এসেও ডাকাডাকি করলো খাওয়া দাওয়ার জন্য, রুম থেকে বেরোনোর জন্য। তাতেও কোনো কাজ হয়নি। শেষে ডুপ্লিকেট চাবি দিয়ে খুলতে গেলে নামিরা অন্য পাশ থেকে লক করে দিল বারবার করে। পরদিন সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, আবার রাত, একই অবস্থা। মেয়েটা আর না খেয়ে থেকে একদম ওঠার শক্তি পাচ্ছে না। তারপরও কান্নাকাটি করে যাচ্ছে, বারবার শুধু বলেই যাচ্ছে ওর ঈশানকে চাই, ছেলেটাকে ছাড়া ওর অন্য কিচ্ছু চাই না। যদি ওকে কিছু বোঝাতেই হয় তার জন্য ঈশানের সাথে আগে ওর বিয়ে ঠিক করতে হবে, ওর বিয়ে দিতে হবে, তারপর ও সবার কথা শুনবে, তার আগে নয়। নামিরা কথাগুলো বলে জেদ করে রইল। এর মাঝে আব্বু বলতে লাগলো, সব হয়েছে ওই ছেলের জন্য। ওকে তো আমি অফিস থেকে বের করব, তারপর এই শহর থেকেও দেখি তুমি ওকে কোথাও খুঁজে পাও। তুমি ঈশানকে যদি কিছু বলো তাহলে এই রুম থেকে আমি আমি বেরোবো না, আমার লাশ বেরোবে বলে দিলাম। ওকে একটা ফুলের টোকাও তোমরা দেবে না, ওর সাথে আমার বিয়ে দেবে না ঠিক আছে, কিন্তু ওকে ভুলভাল কিছু বলবে না। যদি বলো তার জন্য কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো। নামিরাকে কেউ কিছু বলতেও পারছে না, আর মেয়েটাকে কেউ বোঝাতেও পারছে না। গত 7 দিন যাবৎ মেয়ে রুম থেকে বেরোয় না। শেষে সুইসাইড করার চেষ্টা করলে, না খেয়ে থেকে অসুস্থ হয়ে পড়লে শেষে আব্বু ওকে হসপিটালাইজড করে। ঈশান সেটা ম্যানেজারের মাধ্যমে জানতে পারল। আর এসব জানার পর মনে হলো যে সব কিছু ওর জন্যই হচ্ছে। ঈশান ভেবেছিল ম্যাডাম 2 দিন বাদে সব কিছু মেনে নিবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু ম্যাডাম যে ওর জন্য এত বেশি পাগলামি করবে সেটা কল্পনাতেই ছিল না। ও ভাবতেও পারেনি যে ম্যাডাম সত্যি সত্যিই ওকে ভালোবাসবে। আর এরকম কোনো কর্মকাণ্ডের জন্য ঈশান নিজের প্রতি নিজেই বিরক্ত। কি করবে এখন, কি হবে, সেটা নিয়েই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ভাবতেও পারছে না যে ম্যাডাম ওর জন্য এত বেশি পাগলামি করবে। কথাগুলো ভেবে নিজে থেকেই নামিরাদের বাসায় আসলো ঈশান। গত 2 দিন নিজেও অফিসে যায়নি, ম্যাডামকেও দেখতে পায়নি। ভেবেছে যে বসের সাথে একটু কথা বলা দরকার, বস অফিসে আসছে না। ঈশান সবটা বলে দিবে ভেবেছে, জানতো না ম্যাডাম ওর জন্য পাগলামি করেছে। তারপর ম্যানেজারের থেকে জানার পর বুঝতে পারলো এসব ওর জন্যই হচ্ছে। ঈশান সেদিন বসের বাসায় আসলো। দারোয়ান ওকে দেখে অবাক চোখে তাকিয়ে রইল। এমন করে তাকানোর কি আছে সেটা ঈশান বুঝতে পারল না। ঈশান এসে ডাইনিংয়ে দাঁড়িয়ে রইল। এর মাঝে বস এসে ওর সামনে দাঁড়াতেই ছেলেটা মাথা নিচু করে রইল। বসকে এই অবস্থাতে দেখে, রাগী চোখে তাকিয়ে থাকতে দেখে ঈশান মাথা নিচু করে বসকে বলতে লাগলো, বলছিলাম কি স্যার, আমার আপনার সাথে কিছু কথা আছে। আমি জানতে পেরেছি ম্যাডামের এই অবস্থা। আমি যদি ভুল না করি, ম্যাডাম আপনাকে বাসায় এসে সেদিন সবটা বলেছে, তারপর এসব হচ্ছে। সবটা আমার জন্য হয়েছে। আমি জানি আপনি আমার উপর রাগ করে আছেন। স্যার, বিশ্বাস করেন, আমি এরকম কিছু আশা করিনি। ম্যাডাম অফিসে আসবে, তারপর 1 মাসের মধ্যেই এত কিছু হয়ে যাবে আমি জানতে পারলে আমি এখান থেকে অনেক আগেই চাকরিটা ছেড়ে দিয়ে চলে যেতাম। আমি আপনার বিশ্বাস ভাঙতে চাইনি। আমি ম্যাডামকে সেদিন বারবার করে বলেছিলাম আমি আপনার বিশ্বাসটা নষ্ট করতে পারবো না, কিন্তু দিন শেষে তেমন কিছুই হলো। আমি জানি আপনি আমাকে এখন অনেক অসহ্য মনে করছেন, ঘৃণা করছেন। আমার জন্য এত কিছু হয়েছে,
আপনার মেয়ের এলোমেলো হয়ে গেছে। স্যার, বিশ্বাস করেন, আমি তো একটা অনাথ ছেলে। আপনার বড়লোক মেয়েকে ভালোবাসার মতো কি যোগ্যতা আছে আমার? আমি দূরে সরে থাকতে চেয়েছিলাম, কিন্তু ম্যাডাম এরকম করে কি যে করলো আমি জানি না। আমি জানি আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না। দয়া করে আমাকে ভুল বুঝবেন না স্যার। আমি এরকম কিছু চাইনি। আমার কি চাওয়া পাওয়া থাকতে পারে? আপনার দয়ায় আমি একটা চাকরি পেয়েছি। আবার আমাকে অফিসে বিয়ে করে দিয়েছেন, এতগুলো টাকা দিয়ে রেখেছেন। আমি গরিব হতে পারি, কিন্তু আমার থেকে বড় কিছু আশা ছিল না। ইচ্ছা ছিল যতদিন বেঁচে আছি আপনার এখানে খুব দায়িত্ব সহকারে চাকরিটা করে যাব। যেদিন বের করে দিবেন স্বেচ্ছায় বেরিয়ে যাব। ভাবতে পারিনি মাঝখানে এরকম কিছু হয়ে যাবে। 1-1.5 বছরের মধ্যেই আমার জীবনে এত বাজে পরিস্থিতি আসবে। আমার জন্য আপনাকে বিভাগে পড়তে হবে সেটা আমি বুঝতে পারিনি। আমাকে মাফ করবেন স্যার। আমি চাকরিটা ছেড়ে দেব। আমি কথাই বলতে এসেছিলাম যে আমি এখান থেকে চলে যাচ্ছি স্যার। আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনার যদি আমার উপর কোনো রাগ ক্ষোভ থেকে থাকে তাহলে আপনি আমাকে যে কোনোভাবে প্রতিশোধ নিতে পারেন। বিশ্বাস করেন স্যার, তারপরও আমি আপনার সাথে বেইমানি করতে চাইনি। সব আমার জন্য হয়েছে। কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে ঈশান চলে আসতে গেলে বস ওকে ডেকে বলতে লাগলো। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? ঈশান সেখানে দাঁড়িয়ে গেল। তারপর ভদ্রলোকের দিকে ফিরতে দেখলো ভদ্রলোক মুচকি একটা হাসি দিল। ঈশান ওনার হাসির মানেটা বুঝল না, কিন্তু ভদ্রলোক এসে ওকে এক পাশ থেকে জড়িয়ে ধরল। তারপর বলতে লাগলো। ঈশান, প্রথমে আমিও এসব মানতে চাইনি। ভেবেছিলাম সবটা তুমি করেছো, তোমার জন্য এরকম কিছু হয়েছে। কিন্তু ভাবতে পারিনি যে তুমি এত সৎ স্বাভাবিক একজন ছেলে যে আমার মেয়েকে মাঝ রাস্তাতে ছেড়ে দিয়ে চলে যেতে চাইবে। তোমার প্রতি আমার এখনও বিশ্বাস আছে আর থাকবে। মধ্যখানে এই 7 দিনে রাগ হয়েছিল, কিন্তু কাল যখন মেয়েটা অসুস্থ হয়ে পড়লো, আবার সুইসাইড করতে গিয়েছিল, তখন বুঝতে পারলাম এখানে তোমার কোনো দোষ ছিল না। আর আমি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি তুমি তেমন কোনো আকার ইঙ্গিত কিংবা ম্যাডামের প্রতি নজর দাওনি, যার জন্য তোমাকে আমি দোষারোপ করতে পারবো। মানে? মানেটা খুব সোজা। আমার মেয়েকে একা রেখে তুমি কোথাও যেতে পারবে না। আমার বড় মেয়ের জামাই হতে হবে, মেয়ের দায়িত্ব নিতে হবে তোমাকে। এখন থেকে যে ওর পাগলামিটা তোমাকে বন্ধ করতে হবে ঈশান। এর মাঝে নামিরা আম্মু ওকে নিয়ে নিচে আসলো। ঈশানকে এরকম করে আব্বুকে জড়িয়ে রাখতে দেখে নিজেই কান্না করে ফেলল। ঈশানকে এতদিন পরে দেখার পরেই মেয়েটা প্রচণ্ড পরিমাণে আবেগপ্রবণ হয়ে পড়ল। হাঁটতেও পারছে না মেয়েটা ঠিকঠাক করে। ম্যাডাম ঈশানকে দেখে ঈশান বলে একটা চিৎকার দিয়ে দৌড়ে আসলো। আব্বু ততক্ষণে ছেলেটাকে ছেড়ে দিয়েছে। নামিরা দৌড়ে এসে ঈশানের বুকে ঝাঁপিয়ে পড়ল। 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। ঈশানকে জড়িয়ে ধরে নামিরা হাজারটা কথা বলতে লাগলো। অন্যদিকে সামিরা এই বিষয়টা সহ্য করতে পারছে না। শেষে কিনা আব্বু এই খ্যাত গেও ছেলেটার সাথে নামিরার বিয়ে ঠিক করে ফেলল। এমন কিছুর জন্য সামিরা মোটেও প্রস্তুত ছিল না। ও ভেবেছিল আব্বু বেঁকে বসেছে, তার মানে আব্বু আর কখনো নামিরার সাথে ঈশানের সম্পর্কটা মেনে নেবে না। কিন্তু কল্পনাতেও আসেনি আব্বু 7 দিনের মাথাতেই বড় বোনের বিয়েটা এই খ্যাত ছেলেটার সাথে ঠিক করে ফেলবে। ঈশান এবার ম্যাডাম অর্থাৎ নামিরাকে ছাড়িয়ে নিল। চোখের পানি মুছে দিয়ে একটা জায়গায় বসিয়ে দিতেই নামিরা ওকে এক পাশ থেকে জড়িয়ে ধরে রাখল। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এখনো। ঈশান নামিরার আব্বু আম্মুর সামনে ওর এমন কাজের জন্য নিজেই লজ্জা পাচ্ছে। এর মাঝে নামিরার আব্বু অনেক কথাই বলল। এর এর মাঝে আম্মু নাস্তা নিয়ে আসলে ঈশান নিজেও হাতে মেয়েটাকে খাওয়ালো। তারপর দুপুরের দিকে রান্নাবান্না শেষ হলে সবার সাথে লাঞ্চটা করে বিয়ের দিনক্ষণ ঠিক করে যখন বাইরে যাচ্ছিল, তখন নামিরা বায়না ধরল ঈশানের সাথে ঘুরতে বেরোবে। ঈশান লজ্জা পাচ্ছিল মেয়েটার এসব কর্মকাণ্ডের জন্য, কিন্তু কে জানতো মেয়েটার এরকম পাগলামির কারণে ওকে নিয়ে বেরোতেই হবে। দুজনে একটা রিক্সা করে বেরিয়েছে। নামিরার হাতে এখনো ব্যান্ডেজ, আবার ক্যানোলা পরানোর জায়গাটাও ফুলে আছে। ঈশান মেয়েটার ওই হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তারপর হাতের ওইখানটায় চুমু দিতে নামিরা কেঁপে উঠল। নামিরা এখনও ঈশানের একটা হাত জড়িয়ে ধরে রেখেছে। এরকম পাগলামি করা একটা মেয়েকে ঈশান জীবনে চেয়েছিল।
ঈশান জানে না এই ভালোবাসাটা থাকবে কিনা, তবে এই মেয়েটা যেন ওকে সারা জীবন এমন করেই আগলে রাখে। এখানে যে খুব বেশি একটা ভালোবাসার জায়গার প্রয়োজন ছিল, ঈশান জানতো না এমন একটা মেয়ে ওর লাইফে আসবে। সারাটা বিকেল ওরা ঘুরল। শেষে নামিরা যখন ঈশানের বুকের মধ্যে ঘুমিয়ে পড়েছে, তখন রিক্সা থেকে নেমে মেয়েটাকে কোলে করে বাসায় পৌঁছে দিল। নামিরাকে রুমে রেখে ঈশান চলে যেতে গেলে আম্মু বলতে লাগলো, বাসায় যাওয়ার কি খুব বেশি দরকার আছে? এখন থেকে এখানেই থাকো, গেস্ট রুমে তোমার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। মেয়েটা উঠে যদি তোমাকে না দেখে তাহলে আবার পাগলামি করবে, ওকে খাওয়ানো যাবে না। তুমি এখানেই থাকো, আমাদের সাথে তো 2 দিন পর থেকে থাকতেই হবে। একা কি তোমাকে ছাড়বো মনে করেছো? তাছাড়া ওর আব্বু মেয়েকে এখনো বাইরে যেতে দিবে না। তোমার আগে পেছনেও তো কেউ নেই, এখন থেকে আমাদেরই তোমাকে দেখে রাখতে হবে। আসলে আন্টি, বিয়ের আগে এমন করে শ্বশুর বাড়িতে থাকে কি খুব বেশি একটা ভালো দেখাবে? তাছাড়া আমার ওইখানে সব কিছু আছে, ঘর জামাই থাকলে সবাই খারাপ বলবে, তাই। নামিরা আমাদের ছাড়া কখনো থাকেনি, আর তুমি একা মানুষ, কোথায় থাকবে? তোমার তো একটা পরিবারও নেই। এখন থেকে না হয় আমাদেরকেই পরিবার ভেবে এখানে থাকার চেষ্টা করো। আজকে যাচ্ছে যাও, কিন্তু কাল থেকে আর ছাড়ছি না। ঈশান হেসে জবাব দিল। অন্যদিকে এই বিষয়টা দূর থেকে দাঁড়িয়ে সামিরা খেয়াল করল। বেশ রাগীভাবে তাকিয়ে রইল। মেয়েটা কিছুতেই মানতে পারছে না এরকম একটা অসহায় আর অনাথ ছেলে কিনা ওর বড় বোনের জামাই হবে। ওর বড় বোনই বা কী করে পারলো এরকম একটা ছেলেকে ভালোবাসতে, সেটাই সে ভাবছে। 1 সপ্তাহ পরে দুজনের বিয়েটা ঠিক হলো। আর এই 1 সপ্তাহ নামিরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা মিনিটে, এমনকি প্রত্যেকটা সেকেন্ডে ছেলেটাকে জ্বালিয়েছে। প্রচুর পরিমাণে ভালোবাসা, আবেগ, ইমোশন দেখিয়েছে। ঈশানের বারবার মনে হয়েছে এরকম একটা ভালোবাসার মানুষ আসলেই কারো জীবনে পেলে আর কিছু দরকার হয় না। তবে ভয় লাগে এটা ভেবেই, যদি মেয়েটা পরবর্তীতে ওকে ভুলে যায় কিংবা এই সব কিছু মিথ্যে হয়ে যায়। বিয়ের আগের দিন ঈশান সকাল থেকেই ব্যস্ত ছিল। পুরো বাসাটা সাজানো হয়েছে, ওদের বাসাতেই বিয়েটা হচ্ছে। প্রথমে কমিউনিটি সেন্টারের কথা বলা হয়েছিল, কিন্তু নামিরা বলেছে বিয়েটা বাসাতে হলেই ভালো হয়। ঈশান কাজকর্ম শেষ করে দুপুরের দিকে যখন লাঞ্চটা করে একটু বেরোবে, ভাবলো তখনই নামিরা ওকে রুমে ডাকে। ঈশানও ভাবলো মেয়েটার সাথে শেষবার কথা বলা দরকার। ঈশান রুমে আসতেই নামিরা খেয়াল করলো ছেলেটার চোখে মুখে ক্লান্তি। ম্যাডাম এগিয়ে আসলো, তারপর 3 পিসের ওড়নাটা দিয়ে মুখটা মুছে দিল। ঈশান ওকে টেনে এনে বেডে বসালো, তারপর নিজেও সামনাসামনি বসলো। নামিরার একটা হাত 2 হাতের মুঠোয় নিয়ে কিছুক্ষণ মেয়েটার চোখের দিকে তাকিয়ে রইল ছেলেটা। এর মাঝখানে নামিরা অন্য হাতে মুখের পাশে রেখে বলতে লাগলো, কি হয়েছে বেবি? এরকম করছো কেন? কিছু কি বলবে আমাকে জানটা? না, মানে আসলে আমার না এখনো বিশ্বাস হচ্ছে না যে আপনি আমাকে ভালোবাসেন, আমাকেই বিয়ে করছেন, আর আপনার আব্বু আম্মু সব মেনে নিয়েছে। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি জীবনে কখনো কল্পনা করতে পারিনি যে এত বড় লোকের মেয়ে আমার বউ হবে। সে আমাকে এত পাগলের মতো ভালোবাসবে। আমার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে আজ বাদে কাল মিথ্যা হয়ে যাবে। সত্যি করে বলেন না, আমাকে কখনো ভুলে যাবেন না তো? তাহলে আমি আবার আগের মতো একা হয়ে যাব না তো? ঈশানের এরকম অসহায় কণ্ঠে কথা শুনে নামিরা চোখের পানি টলমল করতে লাগলো। কিছু বুঝে ওঠার আগে মেয়েটা ওকে জাপটে জড়িয়ে ধরল, কেঁদে উঠল। নামিরা ঈশানের মাথাটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলল, বেবি, আমি তোমাকে কখনো ভুলবো না। এই দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে, তারপরেও শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে আমি মনে রাখবো, আর তোমাকেই ভালোবেসে যাবো। আমি আর 10টা মেয়ের মতো না ঈশান। আমার যদি কখনো স্মৃতিশক্তিটা না হারিয়ে যায়, তাহলে কখনো তোমাকে ভুলবো না। আচ্ছা, যদি তেমন কিছু হয় তুমি আমাকে মনে করিয়ে দেবে তো? ঈশান মেয়েটাকে ছাড়ালো, মুখের 2 পাশে হাত রেখে কপালে চুমু খেলো, তারপর আবার জড়িয়ে ধরে বলতে লাগলো, করাবো। সারা জীবন এভাবেই ভালোবাসবেন আমাকে, কখনো ভুলে যাবেন না প্লিজ। দুজনে দুজনকে কতটা সময় জড়িয়ে ধরেছিল জানে না। তবে মেয়েটা যখন ঘুমিয়ে গেছে তখন ঈশান ওকে বেটে শুইয়ে দিয়ে বাইরে চলে আসে।
পরদিন বিয়ের সব ফর্মালিটি শেষ করে ঈশান রুমে আসার আগে নামিরার আব্বু ঈশানের সামনে আসে। ঈশান ভদ্রলোকের পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে উনি ঈশানকে উঠিয়ে ওর কাঁধের উপর হাত রাখলো। ঈশান বেশ খানিকটা অসহায় কণ্ঠে বলতে লাগলো, আঙ্কেল, দোয়া করবেন যেন আমরা ভালো থাকি, আপনার মেয়েকে যেন ভালো রাখতে পারি। আমি জানি আপনি এখনো সবটা মন থেকে মানতে পারেননি। কোনো অসহায় অনাথ একটা ছেলের সাথে কেউই নিজের মেয়েকে মেনে নেবে না জানি। আমি জানি না আমাদের সম্পর্কটা কতটুকু ভালো থাকবে আর কতটুকু ভালো রাখতে পারবো আপনার মেয়েকে। তারপরও মন থেকে দোয়া করবেন, আর আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। ভদ্রলোক ঈশানের কাঁধ চাপড়ে দিয়ে বলতে লাগলো, সেটা তো অবশ্যই করব। আমার মেয়েটাকে দেখে রেখো, তোমার কোনো কিছুর প্রয়োজন অবশ্যই হবে না, কারণ আমি তার আগেই সব কিছু দিয়ে রাখবো। আমি আমার মেয়েকে একা ছাড়তে চাই না। এখন আমার যা আছে সবটা দুই মেয়েরই, আর এইগুলোর মধ্যে থেকেই ওদের ভালো রাখতে হবে। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তুমি শুধু আমার মেয়েটাকে ভালো রেখো। আর যখন যেটা প্রয়োজন সেটা শুধু মুখ ফুটে একবার বলো, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। ঈশান রুমে চলে আসে। এসে দেখে ভদ্রমহিলা বেডের মাঝখানে বসে আছে। ঈশান দরজাটা লাগিয়ে দিয়েছে। তারপর এসে নামিরার সামনে বসতে গেলে এই মেয়েটা উঠে আসে। তারপর পায়ে হাত দিয়ে যখনই সালাম করতে যাবে তার আগেই ঈশান ওকে উঠিয়ে বেডে বসিয়ে দেয়। মেয়েটার সামনাসামনি বসে ঘুমটা তুলল। তখন মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসলো, মাশাআল্লাহ, আমার ঘরের চাঁদটাকে একদম অসম্ভব রকমের সুন্দর লাগছে। ঈশানের এমন প্রশংসাতে নামিরা লজ্জায় লাল হয়ে গেল। ঈশান খেয়াল করলো মেয়েটা শেষ কয়েকটা দিন ধরে চশমা পরছে। তার উপর অফিসেও কেমন চশমা পরতো, কিন্তু কয়েকটা দিন পরেনি, হয়তো এমন ঝামেলার কারণে। আবার আজকে বাসর ঘরে পড়ার কারণ কি? ঈশান বিষয়টা জানার জন্য বলল, কি হয়েছে ম্যাডাম, আপনি আবার চশমা পরেছেন কেন? ইদানিং দেখছি চশমা ইউজ করেন, চোখে কি কোনো সমস্যা হয়েছে? ডক্টর বলেছিল মাঝে মাঝে পড়তে। সমস্যা একটু ছিল, তবে এখনই অনেকটা ভালো হয়ে গেছে, সেই জন্য আর পড়া হয় না। কিন্তু ভাবলাম এখন যেহেতু বাসাতেই থাকবো, সেহেতু এখন থেকে একটু পড়াই যায়। তাই বলে বাসর ঘরে পড়তে হবে? নামিরা চশমাটা খুলে রাখতে গেলে ঈশান সেটা নিয়ে বেড সাইডের টি টেবিলের ওপর রাখলো। আচ্ছা ঠিক আছে, বেতন পাই এই মাসে, তারপর লেন্স কিনে দেব, সেটা পরবেন, সুন্দর লাগবে দেখতে। কিছু লাগবে না আমার ঈশান, তুমি আমার কাছে আছো, সেটাই আমার কাছে অনেক। চশমা পরলে সুন্দর লাগে, তবে কেমন বোকা বোকা লাগে। তাছাড়া চশমাটা যখন তখন তো খুলে উঠতে পারবেন না, যদি রোমান্টিক কিছু হয় তখন তো ভুলভাল করে কিছু একটা হয়ে যেতে পারে, সেটার জন্য। ফাজিল। বউকে কাছে পেলে যে কোনো পুরুষই ফাজিল হয়। এখন কথা না বলে চলুন 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। নামিরা বিয়ের শাড়িটা ছেড়ে নীল কালারের একটা শাড়ি পরে আসলো। ততক্ষণে ঈশান জায়নামাজ রেডি করে ফেলেছে। দুজন জায়নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষে মোনাজাত করে বেডে যেতে হাত ধরল ঈশান নামিরার। মেয়েটা যেতে চাইছিল না। ঈশান বুঝতে পারল কেন মেয়েটা এরকম পাগলামি করছে। ছেলেটা মুচকি হেসে মেয়েটাকে পাজা খুলে তুলল। তারপরে বেডে এনে বসাতে গেলেও মেয়েটা বসলো না, উল্টো ওর কোলের মধ্যে বসে রইল। তখন ঈশান বলতে লাগলো, কি হলো, ছাড়েন। না, ছাড়বো না, আজকে আমাকে আদর করতেই হবে বেবি। করবো তো, এখন ছাড়ুন। আর কিছু বাকি আছে, সেটার জন্য অন্তত একটু আমাকে ছাড়তেই হবে। ঈশানকে নামিরা ছেড়ে দিতেই ঈশান উঠে গেল। তারপর ওয়ার্ড্রপ থেকে কিছু একটা বের করে এনে মেয়েটার সামনে রাখতেই ও অবাক হলো। সেখানে 5 লক্ষ টাকা আছে, যেটা দেনমোহর হিসেবে নামিরা নিজেই লিখতে বলেছিল। আর সবার সামনে বলেছিল ঈশান এটা পরিশোধ না করলে ও নিজে থেকেই মকুফ করে দেবে। নামিরা যে এত কম টাকা লেখাবে ঈশান সেটা ভাবতেই পারেনি। ভেবেছিল 50-60 লাখ তো মিনিমাম লিখবেই। এত বড় লোকের মেয়ে সেখানে মাত্র 5 লক্ষ টাকা দিয়ে এতটা খুশি হলো কিভাবে? ঈশান জানে খুব ভালো করে যে ওর জন্য মেয়েটা সব কিছুই করতে রাজি। নামিরা টাকাগুলো আবার ব্যাগে রেখে বেড সাইডে রেখে এগিয়ে এসে ঈশানকে আলতো করে জড়িয়ে ধরে বলতে লাগলো, বললাম না এগুলো কিচ্ছু লাগবে না, রেখে আসো টাকাগুলো। করবো তো, এখন ছাড়ুন। আর কিছু বাকি আছে, সেটার জন্য অন্তত একটু আমাকে ছাড়তেই হবে। ঠিক আছে, আমাদের বেবির জন্য একটা ফিক্সড ডিপোজিট করে রেখো, আর এটা আমি তোমাকে রিকোয়েস্ট করলাম, চাও না?
ঈশান টাকাগুলো আবার জায়গা মতো রেখে আসলো। নামিরা ততক্ষণে নিজেই ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে এসেছে। ঈশান এসে সামনে বসতেই নামিরা এবার যখনই ওকে জড়িয়ে ধরতে নিবে তখনই ঈশান ওকে হাতের ইশারায় থামিয়ে দিল। নামিরা অবাক চোখে তাকালো। ঈশান এবার পকেট থেকে একটা গোল্ডের রিং বের করলো। সেটা সাধারণ, তবে ঈশানের কাছে এটা মূল্যবান। ঈশান মেয়েটার হাতে অনামিকা আঙুলে পরাতেই দেখলো বেশ সুন্দর লাগছে। নামিরা রিংটাতে একটা চুমু খেলো, তারপর জড়িয়ে ধরলো ছেলেটাকে, বলতে লাগলো, এই রিংটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে দাম, সবচেয়ে মূল্যবান। এখানে তোমার ভালোবাসা মিশ্রিত। তোমার এই ভালোবাসার কাছে কোটি কোটি টাকা মূল্যহীন ঈশান। আমার সাথে যেটুকু আছে সেটুকুই দিলাম, এখন এটা আপনাকে রাখতেই হবে। এত গরিব একটা ছেলেকে ভালোবেসেছেন, সেটার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তারপর আপনি যে পরিমাণ আমাকে ভালোবাসেন তাতেই আমার জন্য যথেষ্ট। কখনো ভুলে যাবেন না প্লিজ। তোর বোকা ছেলে, ভুলে যাওয়ার জন্য কি ভালোবেসেছি তোমায়? নামিরা কথাটা বলেই ঈশানের গালে চুমু খেলো। ঈশান বেডে শুয়ে পড়তেই মেয়েটা ওর বুকের মধ্যে মাথা রাখলো। ঈশান কথা বলছে না, নামিরার মাথায় হাত বোলাচ্ছে। নামিরা বার কয়েকের মাঝে ওর বুকে চুমু খেয়ে নিয়েছে। ঈশান তাতেও কোনো রেসপন্স করেনি। ছেলেটা থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে নামিরা ওর বুকে থুতনি ঠেকালো। তারপরও ওর চোখের দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, বেবি, আদর করবে না আমাকে? ঈশানের হুঁশ ফিরতেই মেয়েটার মুখের দিকে তাকিয়ে তারপর একটু মুচকি করে হেসে ঠোঁটজোড়া কপালে ছুঁয়ে চুমু খেয়ে বলতে লাগলো, আজই তো বিয়ে হলো, আজই যদি এমন কিছু হয় তাহলে খারাপ লাগবে না? মনে হবে না যে সময় চাই আপনার? না, কোনো সময় প্রয়োজন নেই। আমি তো তোমাকে ভালোবাসি, বলো। আমি তোমাকে কাছে পেতে চাই, সেটা আজকে এক্ষুনি। আর তুমি খুব ভালো করেই জানো আমি তোমার জন্য কতটুকু পাগল ঈশান। আমি ওসব কিছু মনে করব না। আমরা তো দুজনে দুজনকে ভালোবাসি, বলো। তাছাড়া তুমি আমায় ভালোবাসো না, বলো? ভালোবাসি কিনা চাই না, তবে প্রচন্ড পরিমাণে ভালো লাগছে আপনাকে। আর মনে হচ্ছে যে এই সময়টা যেন শেষ না হয়ে যায়। আমার এখনো মনে হচ্ছে আপনার এই ভালোবাসাটা সারা জীবন থাকবে কিনা। নামিরা এগিয়ে আসলো, ঈশানের ঠোঁটের উপর আঙুল দিয়ে থামিয়ে দিয়ে বলতে লাগলো, আপনি না, তুমি। আর আমার ভালোবাসা সারা জীবন থেকে যাবে। আরও দেখবে যখন তুমি আমার কাছাকাছি আসবে আমার ভালোবাসাটা আরও বেড়ে যাবে। নামিরা কথাটা বলেই ঈশানের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। সাথে সাথে ঈশানও ওকে একটু শক্ত করে নিজের সাথে চেপে ধরল। কয়েক সেকেন্ডের বিরতি, আর তারপর দুজন দুজনের সাথে গভীরভাবে লেপ্টে ঠোঁটে আদর দিতে লাগলো। মিনিট পাঁচেক পর ঈশান নামিরার ঠোঁট জোড়া ছেড়ে ওর ঘাড়ে আর গলায় নাক ডোবালো। মেয়েটা চোখ জোড়া বন্ধ করে নেয়। ঈশানের পাঞ্জাবির কলারটা আরেক হাতে খামচে ধরে আরেক হাতে ওর চুলগুলো আঁকড়ে ধরে হাঁসফাঁস করতে লাগলো। ঈশান আদরের মাত্রাটা বাড়াতেই নামিরা বুকের উপর থেকে নিজেই শাড়ির আঁচলটা সরিয়ে দেয়। ঈশানের থেকে আগ্রহটা এই মেয়েটারই বেশি, সেটা ঈশান ভেবেই মুচকি হাসল। নামিরার বুকের উপর আদর চাই, সেটা ঈশান খুব ভালো করেই বুঝে গেছে, যার জন্য বুকে মুখ ডুবিয়ে দিয়ে কয়েকটা চুমু খেলো। বার কয়েক ঘন ঘন নিঃশ্বাস, তারপর বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো ঈশানকে। রাতের সাথে সাথে দুজনের ভালোবাসাটা গভীর হলো, মিলেমিশে একাকার হলো দুজনে। নামিরার পাগলামির ভালোবাসাতে ঈশানকে কয়েকবার আদর করতে হলো মেয়েটাকে, যার জন্য দুজনেই অনেকখানি ক্লান্ত হয়ে পড়ল। শেষে রাতের দিকে দুজন দুজনকে একদম লেপ্টে জড়িয়ে ধরে শুয়ে রইল। ঈশানের ঘুম আসছে না। নামিরা ওর বুকের মধ্যে একদম চুপটি করে শুয়ে আছে, বিড়াল ছানার মতো। ঈশান খেয়াল করলো নামিরার শরীরে ওর দাঁতের দাগগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। মেয়েটার তাতেও যেন শান্তি। ঈশান কথাগুলো ভেবে মেয়েটার চুলের ভাঁজে চুমু খেলো। নামিরা বিরক্তিতে আর একটু শক্ত করে ঈশানকে জড়িয়ে ধরল। পরদিন রিসেপশনের অনুষ্ঠান। আম্মু এসে সকালে ডাকাডাকি করে দুজনকে ঘুম থেকে তুলল। ঈশান তখন নামিরাকে গিয়ে ফ্রেশ হতে বললেই মেয়েটা জেদ ধরল যেন ওকে নিয়েই যায়। আবার সেই মেয়েটার পাগলামি। ওয়াশরুমে গিয়েও সেখানে ওর পাগলামিতে সায় দিতে হলো। ঈশানের কিছু করার নেই, মেয়েটা যে ওকে বড্ড বেশি ভালোবাসে। তবে আদেও জানে না মেয়েটা ওর সাথে সারা জীবন থাকবে কিনা। তবে ঈশানের ভালো লাগছে এটা ভেবে যে মেয়েটা ওর জন্য বড্ড বেশি পাগল। ঈশান একটু আগেই বেরোলো ওয়াশরুম থেকে, তারপর নিজেই শুকনো কাপড় পরে নিল।
একটু বাদেই নামিরা কালো শাড়ি পরে বেরোলো। কালো শাড়িতে মেয়েটাকে অসম্ভব রকমের সুন্দর লাগছে। ঈশান বেডে বসে আছে। এর মাঝে নামিরা ওর দিকে একবার তাকিয়ে তারপর আয়নাতে যেতে লাগলো। নামিরা বারবার মুচকি হাসতে লাগলো। ঈশানের মনে হলো আর একটু দুষ্টুমি করাই যায়, তাই উঠে গিয়ে বউটাকে পেছন থেকে জড়িয়ে ধরে গলায় ঘাড়ে নাক ঘষে দিয়ে চুমু খেয়ে নেয়। নামিরা চোখজোড়া বন্ধ করে ঈশানের হাতের উপর 2 হাত চেপে ধরে চোখজোড়া বন্ধ করে নিয়ে বলে, কি হয়েছে আমার জামাইটা? সকাল সকাল এত রোম্যান্স হলো কেন? সবকিছু অবাক লাগছে, মনে হচ্ছে সবটা স্বপ্ন। আপনি আমাকে ভুলে যাবেন না তো কখনো? নামিরা ঈশানকে ছাড়িয়ে নিল। তারপর পেছন দিক ঘুরে ছেলেটাকে বুকের মাঝে জড়িয়ে ধরল। মাথায় চুমু খেলো, চুলে হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, বেবি আর কখনো এই কথা বলবে না। তোমার যদি খুব বেশি ভয় লাগে তাহলে এক কাজ করো, চলো খুব তাড়াতাড়ি একটা বেবি নিয়ে ফেলি। ট্রাই করবো সোনা, এটা উপরওয়ালার হাতে। এমন তো না যে আমরা চাইলেই নিতে পারবো। নামিরা মুচকি হেসে আবারও ছেলেটার মাথায় চুমু খায়। সারাটা দিন ঈশান আর নামিরা স্টেজে বসেছিল, যার কারণেই নামিরা থেকে বিড়বিড় করে কথা বলেছে, যেটা দূর থেকে দাঁড়িয়ে ওর বান্ধবী, অফিসের কলিগ এবং কি চেনা জানা পরিচিত যারা ছিল সবাই দেখেছে। অনেকেই অনেক কথা বলা বলি করেছে, তাতে নামিরার কিছু আসে যায় না। রাতে রুমে আসার পর নামিরা ঈশানের বুকে মুখ গুজে দিয়েছে, চুপচাপ শুয়ে আছে। ঈশান কথা বলছে না দেখে নামিরার মনে হতে লাগলো ওর ফ্রেন্ডদের দাওয়াত করেনি কেন ঈশান। ভেবেই বিষয়টা বলতে লাগলো। আচ্ছা ঈশান, তোমার ফ্রেন্ডের কেউ আসলো না? এসেছিল তো 2-3 দিন। যাদের সাথে থাকতাম ওরা এসেছিল। আর এত গরিব অসহায় একটা ছেলের এত ফ্রেন্ড আসবে কোথা থেকে বলুন? নামিরা মুখ কালো করে নিল। তারপর ঈশানের গলায় মুখ গুজে দিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎই গলায় একটা কামড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, এ কথা যেন আর কখনো না শুনি। এখন আমি তোমার আর তুমি আমার। বিয়ের পর মাঝে কেটে গেল প্রায় 1 মাস। এই 1 মাসের মধ্যেই সম্পূর্ণ 15 দিন বাদ থেকে অফিসে যেতে শুরু করেছে। ভেবেছিল নামিরাকে নিয়ে নতুন একটা বাসায় উঠবে, কিন্তু নামিরার আম্মুর কড়া নির্দেশ, তারপরও জোর জবরদস্তি করলেন নামিরার আব্বু। ওকে জানিয়েছে যেন এখান থেকে কোথাও না যায়। শেষে ঈশান ওনাকে রিকোয়েস্ট করলে নামিরা সেদিন অনেক কেঁদেছিল, বলেছিল যদি চলে যায় তাহলে খারাপ লাগবে, আর ওর একটা পরিবারের দরকার, এখান থেকে যেন না যায়। ঈশান জানে শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকলে দামটা বেশি দিন থাকে না, তবে ঈশান চাইবে খুব তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নেওয়ার আর এখান থেকে চলে যাওয়ার। কিন্তু মেয়েটাকে তার আগে বোঝাতে হবে যে কয়দিন এখানে থাকা যায়। সেদিন রাতে ঈশান বাসায় এসে ফ্রেশ হলো। আজকে অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করতে হয়েছিল, যে জন্য ছেলেটার দেরি হয়ে গেল। ইদানিং নামিরা অফিসে যাচ্ছে না, কারণ এখন থেকে সামিরা অফিসে যায়। ঈশান দেখেছে মেয়েটার হাবভাব ভালো না, উল্টো পাল্টা ঘোরাফেরা, তারপর আবার কেমন করে যেন সবসময় রাগী চোখে ওর দিকে তাকিয়ে থাকে। তাতে ঈশানের মনে হয় যে ওকে একটুও মেয়েটা চোখে দেখতে পারে না। রাতে খাওয়া দাওয়া শেষ করে এসে বেডে বসে আছে ঈশান, আর নামিরা কাপড় গোছাচ্ছিল। ঈশান ওকে বারবার কাছে আসতে বললে মেয়েটা একটু একটু করছিল। ঈশান উঠে গিয়ে মেয়েটার হাত ধরে টেনে এনে বেডে বসালো। তারপর মুখের একপাশে হাত রাখতেই মেয়েটা বলতে লাগলো, আর কি, কাজ তো শেষ হয়নি, আসছি তো বললাম। নাকি আদর করতে হবে জামাইটাকে? খুব বেশি মিস করছিলে আমার আদর বেবি? তা তো করছি, আসলে তোমায় কিছু দেবার আছে। এভাবেই দিতে পারবে নাকি লাইট অফ করতে হবে জানটা? তোমার সবসময় খালি দুষ্টুমি করার দান্দা, তাই না? ঈশানের কথাতে নামিরা মুচকি হাসলো। ঈশানকে জড়িয়ে ধরতে গেলে ছেলেটা ওকে থামিয়ে দিল। তারপর পকেট থেকে একটা ছোট মতো বক্স বের করলো, যেখানে দেখা যাচ্ছে 2টো লেন্স। এরকম কিছু দেখে নামিরা অবাক হলো। এইসব আবার কখন করলো? তার উপর ওকে না জানিয়েই করলো কাজটা। কতগুলো টাকা খরচ হলো? কথাগুলো ভেবেই নামিরা বেশ খানিকটা রাগী চোখে তাকিয়ে থেকে বলতে লাগলো, আমি ভুলে গেলেও তোমার ঠিক মনে আছে তাই না? এতগুলো টাকা খরচ করার কি দরকার ছিল বেবি? আমার বউকে কিছু দিতে ইচ্ছে করলে আমি সেটা দেব না? বেতনটা তো অল্প ঈশান, বেবির জন্য কিছু রাখো। আমাদের বেবি যেন বলতে পারে ওর বাবা নিজেও খরচে ওকে বড় করেছে। এই পরিবারের কেউ যেন কোনো কথা না উঠাতে পারে। আমরা এখানে ওদের ঘরের উপরে বসে খাই, বিয়ে হয়ে গেলে
মেয়েরা যে পর হয়ে যায় সেটা আমি খুব ভালো করেই জানি। ওই জন্যই বলেছিলাম এখান থেকে চলে যায়, কিন্তু তুমি আমার কথা শুনলেই না। প্রথম বেবিটা এখানে হোক, তারপরে আস্তে আস্তে চলে যাব। এর মাঝখানে যদি সামিরার বিয়েটা হয়ে যায়, কেউ কথা বলার আগেই এখান থেকে যাব। এই মুহূর্তে গেলে আব্বু আম্মু সেটা মানতে পারবে না। এমনিতেই তোমার সাথে বিয়েটা এত সহজে মেনে নিতে পারেনি। তোমার প্রমোশন হোক, তারপরে না হয় বিষয়টা ভেবে দেখবো। এর থেকে আর কি প্রমোশন হবে? এখনই তো তোমার আব্বুর আর তোমার বোনের বিয়ে হয়ে আছে, এর থেকে আর কি হতে পারে? ঈশান কথাগুলো বলে চুপ করে রইল। নামিরা ওকে লেন্সগুলো পরিয়ে দিতে বলল। তারপর ছেলেটাকে জড়িয়ে ধরল। ঈশান অনেকক্ষণ মেয়েটাকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেলো। এ যেন ওদের নিত্যদিনের কাজ। সকালে একবার, বিকেলে একবার, তো রাতে একবার। বিয়ের পর থেকেই একটা মাসে একটা বারের জন্য ঈশানকে ছাড়া নামিরা থাকেনি। ওর বুকে মাথা না রাখলে নাকি মেয়েটা ঘুম আসে না। মাঝে কেটে গেল 6টা মাস। এই 6টা মাসে ঈশান অনেক কিছু খেয়াল করেছে, আবার অনেক কিছুই বুঝতে পেরেছে। তবে সব কিছু থেকে দূরে থাকার চেষ্টা করেছে, মুখ বন্ধ করে রাখার চেষ্টা করেছে। বড়লোকের বাড়ির জামাই, তারপরও সব কিছুতে ওকে টানতে হবে, ওকে সব কিছু জানাবে, তার তো কোনো কথা নেই। তবে নামিরা মেয়েটাকে যে বোঝাতে পারে না ঈশান, না হলে এখান থেকে অনেক আগেই চলে যেত। এত বড় লোকের মেয়ে যে ওর সাথে কিভাবে আছে ঈশান সেটাই ভাবে। 6 মাস পরে সেদিন ঈশান তাড়াহুড়ো করে বাসায় আসলো, কারণ শাশুড়ি আম্মু ফোন করেছিল, জানালো নামিরা নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আর তাতেই ঈশান এক প্রকার তাড়াহুড়ো করে বাসায় আসে। এসে দেখে মেয়েটা বেডে শুয়ে আছে, আর শাশুড়ি আম্মু ওর পাশে বসা। ডক্টর ডেকেছে কিনা জানতে চাইলে নামিরা বলল, তেমন কিছু হয়নি ঈশান, ডক্টর ডাকতে হবে না। তেমন কিছু হলে আমি তোমায় বলতাম না, বলো। যদি কিছু হয়ে থাকে আম্মু, তুমি ডক্টর ডাকনি কেন? এত বড় একটা বিষয়কে তুমি এমনি এমনি ছেড়ে দিলে হবে? আব্বু, আমি ডাকতে চেয়েছিলাম, কিন্তু তোমার বউ শোনেনি। এখন তুমি এসেছো, সামলাও ওকে। ঈশান এসে মেয়েটা সামনাসামনি পড়তেই মেয়েটা উঠে 2 হাতে ওকে জাপটে জড়িয়ে ধরল। তারপর বুকের মধ্যে মাথাটা এলিয়ে দিল। সারাটা দিন আর ঈশান বউয়ের কাছ থেকে সরেনি, কারণ ভয় লাগছে খুব, কিছু হয়নি তো আবার উল্টোপাল্টা। অফিস থাকাকালীন নামিরার শরীর খারাপ শুনেই চলে এসেছে। রাতে নামিরা খাবে না বললে ঈশান বলল গিয়ে খাবার নিয়ে আসবে, আর তাই করলো। মেয়েটার জন্য খাবার এনে ওকে নিজের হাতে খাওয়াতে লাগলো। কয়েকবার খাওয়ার জন্য জোর করতেই নামিরা খেতে লাগলো। ঈশান মেয়েটাকে খাওয়াচ্ছে আর হাজারটা কথা বলছে। নামিরা বাচ্চাদের মতো খাচ্ছে আর মাথা নেড়ে হ্যাঁ বা না বলে উত্তর দিচ্ছে। খাওয়া শেষ হবে তার আগেই ঈশান সম্পূর্ণ খাবারটা খাওয়ার জন্য জোর করলো। মেয়েটাকে বারবার চোখ করতেই বলতে লাগলো, আমি আর খাবো না, জোর করলে বমি চলে আসবে। ঈশান তার পরও শুনল না। বারণ করা সত্ত্বেও কয়েক লোকমা জোর করে খাওয়ালো। খাবারটা শেষ হতে না হতে নামিরা দৌড়ে চলে গেল ওয়াশরুমে। তারপর গলগল করে কয়েকবার বমি করলো। ঈশান কোনো রকমে হাতটা ধুয়ে এসে মেয়েটার পেটে হাত দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। নামিরার অবস্থা খুবই কাহিল। ঈশান বুঝতে পারল প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করেছে মেয়েটার। তারপরও কিছু একটা মনে করে নিজে নিজেই হাসল। নামিরা আয়নাতে দেখলেও ঈশান মুচকি হেসেছে। তারপরও কিছু বলল না। কোনো রকমে চোখে মুখে পানি দিলে ঈশান ওকে নিজের দিকে ফিরিয়ে দাঁড় করাতে ঈশানের দিকে ঘুরে ওর বুকের মধ্যে মুখ লুকিয়ে নিল আর ফুপিয়ে কেঁদে উঠল। আরে বাবা, কিছু হয়নি, তুমি আম্মু হবে, সেজন্য শরীরটা খারাপ করছে, তার জন্য এরকম কান্নাকাটি করতে হয়? নামিরা হয়তো ভাবতেও পারেনি ঈশান এরকম একটা কথা বলবে। সাথে সাথে মেয়েটা স্তব্ধ হয়ে গেল। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে আরও জোরে জোরে ফুপিয়ে কেঁদে উঠল। শক্ত করে ঈশানের সাথে নিজেকে লেপ্টে নিল। ঈশান মুচকি হেসে কপালে গালে চুমু খেয়ে বলতে লাগলো, এই সামান্য বিষয়ে এত কান্নাকাটি করা লাগে? এই সময় একটু একটু শরীর খারাপ হয়, তুমি খামাখা ভয় পাচ্ছ জান। আমি জানতাম না এরকম কিছু হয়েছে, বিশেষ করে ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম আমার যদি সত্যি কিছু হয়ে যায় তাহলে এই পাগলটাকে কে দেখে রাখবে। ঈশান মেয়েটাকে বেডে এনে শোয়ালো। তারপর বুকের মাঝে টেনে নিয়ে হাজারটা কথা বলতে লাগলো, আর সারা মুখে গালে কানে নাকে গলায় চুমু খেলো। নামিরা আবেশে চোখ জোড়া বন্ধ করে রাখলো। ঈশানের কাছে আজকে মনে হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষও। রাতে দুজনে অনেকক্ষণ জেগেছিল।
অন্যদিকে নামিরার আব্বু আম্মুকে পরদিন এসব বিষয় জানালে ওরা অনেক খুশি হলো। কিন্তু ঈশান একটা বিষয় বুঝতে পারল না যে সামিরা এসব বিষয়ে কোনো রিয়াকশন দেয়নি কেন। তাহলে কি মেয়েটা এসব বিষয় সহ্য করতে পারেনি? কথাগুলো ভেবেই ঈশান কিছুক্ষণ চুপ করেছিল। 2 দিন বাদের ঘটনা। সেদিন ঈশান গুরুত্বপূর্ণ কাজের জন্য মিটিং অ্যাটেন্ড করতে বাইরে গেল, কিন্তু ফিরল সামিরার ফোনে। বলল নামিরা অসুস্থ হয়ে পড়েছে আবার। ঈশান ফিরে তাড়াহুড়ো করে বাসাতে আসে, তারপর রুমে আসলো। এসে দেখলো নামিরা সেখানে নেই। ঈশান অবাক হলো এটা ভেবে যে মেয়েটা কোথায় গেল। এর মাঝখানে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো সামিরা। ঈশান ওকে দেখেই প্রশ্ন করে বসলো। তোমার আপু কোথায় সামিরা? মানেটা খুব সহজ। এখন তো আর আপুর সাথে তেমন কিছু করতে পারবে না যেটা এতদিন করেছো। আপু এখন প্রেগনেন্ট, তাই বলছি কি এখন আমি তোমার জন্য আছি। আমি তোমাকে মেন্টালি সাপোর্ট করব ঈশান। ঈশান সামিরার কথার মানেটা বুঝতে পারেনি। তারপর যতক্ষণে বুঝতে পারলো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এর মাঝখানে নামিরা রুমে আসে, আর এসে নিজের বোন আর হাজব্যান্ডকে এরকম একটা পরিস্থিতিতে দেখবে কখনো ভাবতেও পারেনি। বিশ্বাস করতে পারছিল না নামিরা যে ঈশান এরকম করে ওর বোনের সাথে লিপ্টে আছে। দুজনকে এরকম বাজেভাবে দেখে নামিরা একটা চিৎকার দিয়ে উঠল, তারপর কান্নায় ভেঙে পড়ল সেখানেই। ঈশান তৎক্ষণাৎ সামিরাকে ছেড়ে দেয়। পেছন ফিরতেই দেখে নামিরা দাঁড়িয়ে আছে। দুজনকে কিস করতে মগ্ন থাকতে দেখে নারীরা কল্পনাও করতে পারেনি নামিরা কল্পনাও করতে পারেনি যে সামিরা ওরই বোন হয়ে কিনা ওর হাজবেন্ডের সাথে এরকম একটা কর্মকাণ্ডে লিপ্ত হবে। ঈশানকে নামিরা অন্ধভাবে বিশ্বাস করত, তাহলে কেন ওকে এমন করে ঠকালো? ঈশান সামিরাকে ছেড়ে দিয়ে যখনই নামিরাকে কিছু বলতে যাবে তখনই নামিরা নিচে বসে পড়ে, আর তারপর কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে। আমি তোমাকে বিশ্বাস করছিলাম ঈশান, কয়েকটা দিন অপেক্ষা করতে পারলে না? আমাকে এরকম করে না পেরে শেষে কিনা আমার বোনের সাথে এরকম কিছু করতে হলো। তাহলে এতই যদি তোমার দেরি সহ্য হচ্ছিল না, তাহলে আমাকে একটা বার বলতে পারতে, আমি অন্তত বেবি নিতাম না এই মুহূর্তে। শেষ পর্যন্ত আমার বোনের সাথে এরকম কিছু করতে হলো তোমাকে। মানে বুঝতে পারলাম না। বিশ্বাস করো নামিরা, আমি এরকম কিছু করিনি। সামিরাই আমাকে জোর করছিল, আর জোর করে আমার কাছে এসেছে। আমি কিছু বুঝতে পারছি না তুমি এরকম কিছু করতে চাইলে সামিরা। বিশ্বাস করো নামিরা আমাকে। তুমি তো বললে যে তোমার নাকি এরকম কিছু চাই। আমি যদি না করি তাহলে তুমি বাইরে কোথাও গিয়ে এসব করবে। বিশ্বাস করো আপু, আমি এখন কিছু করতে চাইনি। দুলাভাই না বলেছে যদি তোর সাথে কিছু করতে না পারে তাহলে বাইরে গিয়ে করবে। আর আমি যদি দুলাভাইয়ের সাথে এসব কিছু না করি তাহলে দুলাভাই নাকি তোকে ছেড়ে দেবে। এরকম কথা শুনে আমি কি করে নিজেকে সামলাবো বল? আমি না ভাবতেও পারিনি দুলাভাই এরকম একটা কথা বলবে। সামিরা কি বলছো এসব? আমি তোমাকে কখন এসব কথা বললাম? প্লিজ এরকম কথা বলো না। দেখো তোমার আপু আমায় অনেক বিশ্বাস করে। আমি জানতাম না তুমি আজকে আমাকে এখানে ডেকে এনে এত বাজে পরিস্থিতি সৃষ্টি করবে, তাহলে কখনই আসতাম না। আমাকে বিশ্বাস করো নামিরা। তোমাকে তো বিশ্বাসটা করেই বিয়েটা করেছিলাম, তাহলে অবিশ্বাসের মতো কাজ কেন করলি ঈশান? আমি তো তোমাকে কখনো ঠকাইনি। তুমি যা চেয়েছো তাই আগেই পেয়েছো। আমি তোমাকে সর্বোচ্চ দিয়ে ভালোবাসার চেষ্টা করেছি, এটাও কি তোমার জন্য কম ছিল ঈশান? বিশ্বাস করো আমি না তোমাকে ঠকাইনি। সামিরা আমাদের মাঝখানে এসে তোমাকে ভুল বোঝাচ্ছে। সামিরা প্লিজ মজা করো না, তোমার আপু কষ্ট পাচ্ছে। এরকম কিছু করলে কেন তুমি? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমার সন্তান আমার স্ত্রী থেকে আমাকে দূরে সরিয়ে দিও না প্লিজ। দেখুন দুলাভাই, আপনি জোর করে আমাকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারবেন না। আমি আজকে আপনাকে সত্যিটা বলেই দিব। আপনি বিয়ের পর থেকে আমার সাথে এসব করার চেষ্টা করেছেন, আর আজকে সবাই যখন দূরে ছিল, নিজেদের মতো ব্যস্ত ছিলেন, তখন আপনি আমাকে ডেকে এরকম একটা কাজ করলেন, তাই না? ঈশান হতভম্ব হয়ে গেছে। সামিরা এসব কি বলছে? ওকে ডেকে নিয়ে শেষ পর্যন্ত এরকমভাবে সবার সামনে ফাঁসিয়ে দিবে সেটা ভাবতেও পারেনি ছেলেটা। এজন্যই হয়তো মেয়েটা ওকে পছন্দ করতো না, সব সময় কেমন রাগি চোখে তাকিয়ে থাকতো। ওদের মাঝে প্রেম ভালোবাসার কথা হলেই হয়তো মেয়েটা এজন্যই বিরক্তি ফিল করত। ঈশান এখন সেটার কারণ বুঝতে পারছে। এত গরিব ঘরের একটা ছেলেকে জামাই হিসেবে মানতে পারেনি সামিরা ওর পরিবারে।
অন্যদিকে নামিরা কান্নাকাটি করে নিজের কষ্টের কথাগুলো বলছিল। এক প্রকার ছেলেটাকে ভুল বুঝেছে, যার জন্য নামিরা জোরে জোরেই কান্না করছিল। এর মাঝখানে ওর আব্বু আম্মু রুমে আসে। তারপর বিষয়টা জিজ্ঞেস করলে সামিরা বানিয়ে বানিয়ে যত প্রকার মিথ্যে বলা যায় ঈশানের নামে তেমন করেই বলল। ঈশান তখন অনেকবার করে ভদ্রলোকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তাতে কোনো কাজ হলো না। কারণ সবার আজকে ওকে ভুল বোঝার দিন, তাই হয়তো এমন সব আজে বাজে আর মিথ্যে কথা ওর নামে বলে ওকে অপবাদ দিয়ে সবাই বাসা থেকে বের করে দিল। ঈশান ভাবতেও পারেনি যে নামিরার আব্বু শেষ পর্যন্ত ওকে বাসা থেকে বের করে দিবে। আর এটা তো হবারই ছিল। ভদ্রলোক দুই মেয়ের কথা শুনে এসে ঈশানের সামনে দাঁড়ায়, তারপর কষে ওর গালে একটা থাপ্পড় বসায় আর শার্টের কলার ধরে বলতে আরম্ভ করে, এই জন্য ছোট লোককে বাইরে থেকে ঘরে আনতে নেই। আমি ভাবতেও পারছি না যে আমি এত বড় ভুল করলাম। কি করে বিশ্বাস করে তোর মতো একটা লম্পটের সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম, আর তুই সেই প্রতিদান হিসেবে এরকম বাজে পরিস্থিতি তুই মেয়েটাকেই ফেললি। তুই আজকে এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যাবি, তোর মুখটাও আমি দেখতে চাই না। নেহাত তুই আমার বড় মেয়ের জামাই, না হলে তোকে আমি শেষ করে ফেলতাম। ঈশান অসহায় চোখে কিছুক্ষণ নামিরার দিকে তাকিয়ে রইল। মেয়েটা ওকে হাজারবার চোখের সামনে থেকে চলে যাওয়ার জন্য বলল। ঈশান মেয়েটার হাতে পায়ে ধরে বিশ্বাস করানোর চেষ্টা করেও কোনো কাজ হলো না। শেষে যাবার সময় শুধু ঈশান বলে গেছিল, তুমি আমায় বিশ্বাস করলে না নামিরা, কিন্তু একটা সময় আসবে যখন তুমি এই ভুলটা বুঝতে পারবে। ভুলটা ভেঙে যাবে তোমার, কিন্তু ততদিনে আমার আর আমার সন্তানের থেকে আমাকে অনেক দূরে সরিয়ে দিবে। তোমার তখন আফসোস হবে অনেক নামিরা, তারপরও আমাকে আর পাবে না। ঈশান এক আকাশ পরিমাণ কষ্ট আর চোখে জল নিয়ে বাসার বাইরে বেরিয়ে গেল। তারপর রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে হাঁটতে থাকে। ভাবতেও পারেনি ছেলেটা ওর সাথে এমন বাজে কিছু হবে। ঈশান নিজের অবস্থান, পরিস্থিতি আর পরিবেশটা ভুলে গেছিল। সেজন্যই হয়তো আজকে বাজেভাবে ঠকে যেতে হলো। কেন যে সামিরা ওর সাথে এরকম একটা কাণ্ড ঘটালো। তবে বারবার মনে হচ্ছে বড়লোকের জামাই হওয়ার শাস্তি এটাই ছিল। ঈশান কথাগুলো ভেবে এবার চোখের জল মুছে নেয়। ঠিক তখনই কোথা থেকে যেন একটা গাড়ি এসে পেছন থেকে খুব জোরে সোরে আঘাত করে। তারপর যখন জ্ঞান ফেরার পর দেখেন নামিরা ওর পাশে বসে আছে। ছেলেটা ভাবতেও পারেনি নামিরা হসপিটালে আসবে। ঈশানের বাসা থেকে বেরিয়ে আসার আগে যে ঘটনাগুলো ঘটেছিল সেটাই চোখের সামনে থেকে বারবার ভাসতে লাগলো। তাতেই ঈশান তখন নামিরাকে কথাগুলো বলেছিল। তারপর নামিরা কেঁদে কেঁদে কী কথা বলল সেটা তো আপনারা জানতেই পারলেন। ঈশান ভাবতে পারেনি যে মেয়েটা ওর জন্য হসপিটালে এসেছে, তাহলে কি দয়া দেখাচ্ছে? তাই ঈশান এমন করে বলেছিল। ঈশান নিজেই চোখের পানি মুছে নিয়ে বলতে লাগলো, আমি তো এত বড় লোকের জামাই হতে চাইনি ম্যাডাম। আপনারা আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন, আমি তো আপনাকেও ভালোবাসতে চাইনি। জোর করে নিজের সাথে জড়িয়ে ফেলেন, তারপর আপনাকে ভালোবাসতে বাধ্য হলাম। আমাকে কেন এরকম করে নিজেদের পরিবারের একজন করে নিয়েছিলেন, আর কেনই বা দূরে ঠেলে দিলেন? আমি না আপনাদেরকে খুব বেশি আপন ভেবেছিলাম, বুঝতে পারিনি যে আপনাদের পরিবারে থাকাটা আমার জন্য অন্যায় হবে। প্লিজ বেবি, এরকম কথা বলো না। আমার খুব কষ্ট হচ্ছে। আমি আমি খুব বুঝতে পারিনি। আমি ভুল করেছি জান। ভুল তো আমি করেছিলাম, আপনার মতো বড়লোকের মেয়েকে বিয়ে করার মতো সিদ্ধান্ত নিয়ে। বেবি, আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো। আমি না সত্যিটা ভাবতেও পারিনি আমার বোন আমার সংসারটা ভাঙার চেষ্টা করবে। আমি যতক্ষণ জানতে পারলাম ততক্ষণে তোমাকে বাসা থেকে বের করে দিয়েছিল। সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি না অনেক বড় অন্যায় করেছি তোমার প্রতি। আর কখনো এরকম হবে না, দেখো। ঈশান চুপ করে রইল। নামিরা বুঝতে পারল যে ঈশান ওর কথা বিশ্বাস করেনি। তাকে বলতে লাগলো, ভাগ্যিস ভুলটা ভেঙে গিয়েছিল, বড় কিছু হয়ে যায়নি তোমার, তাহলে যে আমিও নিজেকে শেষ করে দিতাম। মেয়েটার এমন ধারা কথা শুনে বুকের ভেতর এক প্রকার তোলপাড় শুরু হলো ঈশানের। তার উপর যখন এরকম একটা কথা শুনেছে, মনে হয়েছে ওর পেটে ঈশানের বাচ্চা। তাহলে কি করে এই কথা বলতে পারছে মেয়েটা? ঈশানের একটা হাত নামিরা দুই হাতের মধ্যে নিয়ে চুমু খেয়ে বলতে লাগলো, এরকম কথা আর কখনো বলবে না। যদি কিছু হয় সেটা আমার হবে, অন্যায়টা আমি করেছি, তুমি না। তোমাকে যে বাঁচতেই হবে না আমিরা, তোমার মাঝে আমার অস্তিত্ব বেড়ে উঠছে। আমি থাকি বা না থাকি, তোমাকে যে আমাদের বেবির জন্য বাঁচতেই হবে। ওকে
তোমাকে বড় করে তুলতে হবে, বোঝাতে হবে ওর বাবা কোনো অন্যায়কারী নয়, ওর বাবা কোনো অন্যায় করেনি। আমি জানি বেবি, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। তারপর যখন কান্না করতে করতে সামিরের কাছে সবটা জিজ্ঞেস করার জন্য গিয়েছিলাম, জানতে চেয়েছিলাম কতদিন থেকে তুমি এসব কিছু করছো, তখন গিয়ে যেটা শুনি সেটা শোনার পর আমি জীবনে সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম। বোকা নামিরা, এত সহজে একটা নাটক সবার সামনে করে ফেললাম, আর সেটা তোরা বুঝতেও পারলি না। এত বড় লোকের মেয়ের জামাই হবার শাস্তি এটা ঈশানের। তোর জামাইকে এত বাজে পরিস্থিতিতে ফেললাম, আর তুই বুঝতেও পারলি না। ওর কত বড় সাহস আমার বাড়ির জামাই হওয়ার মতো এত বড় দুঃসাহসিকতা দেখায়। ওকে তো আমি শেষ করে ফেলবো। ওকে এবার বাড়ি থেকে বের করেছিলাম, ওকেও আমার আপুর লাইফ থেকেও সরিয়ে দেব। ওর মতো ছোট লোক কি করে আমাদের বাড়ির জামাই হয়? আর আপুরও বলিহারি, এরকম একটা গেঁয়ো খ্যাত আর ভূতকে কিনা শেষ পর্যন্ত বিয়ে করলো। অনেক দিন যাবতই একটা প্ল্যান করছিলাম, আর আজকে সে প্ল্যানটা সাকসেসফুল হলো। থ্যাঙ্কস গড, খ্যাতটাকে শেষ পর্যন্ত সবাই ওকে ভুল বুঝেছে, না হলে তো প্ল্যানটা একদম ভেস্তে যেত। কথাগুলো বলেই সামিরা হাসতে আরম্ভ করে, যার জন্য নামিরা বুঝতে পারে কত বড় একটা ভুল আজকে করে ফেলল। একেই ঈশানকে ভুল বুঝেছে, তার উপর আবার বাসা থেকে বের করে দিয়েছে। ছেলেটা যে কোথায় আছে, কি করছে কে জানে। মেয়েটা 1 মিনিটও সেখানে দাঁড়ায় না। আগে ঈশানকে ফেরাতে হবে, বিষয়টা ভেবেই রুমে আসে। তারপর ছেলেটার নাম্বারে বারবার কল করতে থাকে, কিন্তু যতক্ষণে পাশ থেকে কল রিসিভ হলো ততক্ষণে 1 ঘন্টা পেরিয়ে গেছে। নামিরা কান্না করছিল। ঠিক তখনই কেউ ফোন করে জানালো, যদি ভুল না করি তাহলে যে লোকটার ফোন, উনি আপনার হাজবেন্ড। দেখো, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব গুরুতর নয়, তবে অবস্থা ভালো থাকলে ওনার হাত পা, একটা পা ভেঙে গেছে, হাতে আর শরীরের বিভিন্ন জায়গায় ছিলে কেটে গেছে। যদি পারেন তো একবার হাসপাতালে আসেন। লোকটার এরকম ধারা কথা দিয়ে নামিরা সেখানে স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসেছিল। তারপর অনেক কান্নাকাটি করে হসপিটালে আসে, আর আসার পর দেখে ঈশান বেডে শুয়ে আছে। তারপর যখন ছেলেটার জ্ঞান ফিরে সন্ধ্যার মুখে, তখন দুজনের কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। ঈশান বুঝতে পারলো নামিরা নিজের ভুল বুঝতে পেরেছে। যাই হোক, দিন শেষে এত তাড়াতাড়ি যে ভুল বোঝাবুঝির সমাপ্তি হয়েছে সেটা ভেবেই ঈশান নিজেকে শান্ত করলো। নামিরার সাথে এখন জবরদস্তি কিংবা রাগারাগি করে কোনো সমাধান হবে না। মেয়েটা ভুল বুঝেছিল, ওকে যা বোঝানো হয়েছিল সেটাই বুঝেছে। কথাগুলো ভেবেই ঈশান এগিয়ে আসলো। নামিরা ওর দিকে এগিয়ে আসতেই ঈশান মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, খুব কষ্ট হয়েছিল তাই না বেবি? জীবনে আর যাই করো, কখনো ভুল বুঝো না। এই ভুল বোঝাটাকে আমি অনেক ভয় পাই। আমার মনে হয় যে তুমি আমার প্রতি সত্যি দূরে চলে যাবে। দেখো, তেমন কিছু হতে যাচ্ছিল, আমি না ভয় পেয়ে গিয়েছিলাম। আর ভয় পেতে হবে না, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। শহর থেকে দূরে গিয়ে কোথাও একটা বাসা নিয়ে নেব নীরবে। এখানে আর থাকবো না, আব্বু আমাকে বলে দেবো সবটা। নাহলেও আবার কোনোদিন এরকম কাণ্ড করবে, তার কি গ্যারেন্টি আছে? পরদিন নামিরার আব্বু আম্মু ওর কথাতে হসপিটালে আসে। তারপর সবাই সবটা জানতে পারে। সব জানার পর সামিরার গালে কয়েকটা থাপ্পড় বসায়, আর রাগারাগি করতে আরম্ভ করলে তখন ঈশান ওদের বলে দেয় যেন আর এসব নিয়ে কোনো ঝামেলা না করে। আর ঈশানও বলে দিয়েছিল, আঙ্কেল, আপনি আমার জন্য অনেক করেছেন, আমি আর এখানে থাকতে চাইছি না। আমি আমার বউ বাচ্চাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। আর যেটা হয়েছে সেটার জন্য আমি নিজেকে দায়ী করছি, কারণ এত অসহায় একটা ছেলে হয়ে আপনার বড় লোকের মেয়েকে বিয়ে করাটা আমার জন্য ভুল হয়েছিল, তাই এরকম শাস্তি পেতে হয়েছিল। যেটা হয়েছে সেটা তো আর আমি পাল্টে ফেলতে পারবো না। তাছাড়া বিয়েটা হয়ে গেছে, আর নামির এখন সন্তান সম্ভবা। আমি চাইছি ওকে নিয়ে এখান থেকে দূরে কোথাও যেতে, অন্তত দূরে গিয়ে কষ্টে থাকলেও এইরকম কোনো বাজে পরিস্থিতির মুখে পড়তে হবে না। নামিরার আব্বু কিছু বলতে পারেনি, চুপ করেছিল। সবাই কেবিন থেকে বেরিয়ে যেতেই ঈশান নামিরার কোলের মধ্যে মাথা রাখে। তারপর মেয়েটাকে 2 হাতে কোমরে শক্ত করে জড়িয়ে ধরে পেটে অনেকগুলো চুমু খায়। নামিরা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, সরি বেবি, অ্যান্ড আই লাভ ইউ। আই লাভ ইউ টু বেবি।
যাই হোক, গল্পটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততদিন অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।